Across the ocean of my mind, I wander healing with the soul. All my senses intensify whenever you and I would dive across the ocean of my mind. But in the end I drown, you push me down, down. স্যার, মানে পিএলসি পিএলসি বিষয়ে যদি আমাদেরকে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট করা যায় তাতে আমরা অনেক ডেভেলপ হই। আমরা অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করি, কিন্তু পিএলসি বিষয়ে আমরা মানে বিশেষ করে চায়নারা আসে, ওরা সবগুলো ডেভেলপ করে দেয়। ওরা আমাদেরকে শুধু আমরা পিএলসি বিষয়ে অনেক অজ্ঞাত। আর পিএলসি বিষয়টা একটু ধারণা যদি ডিটেলস দিতেন স্যার, অনেক উপকার হইতো আমাদের। ভেরি মাচ। যদিও আজকে অটোমেশনের বিষয়টা কিন্তু আমাদের খুবই ধারণা কম। অনেক মেশিন বন্ধ হয়ে যায়, আমরা পিএলসি প্রোগ্রামে সেটআপ দিতে পারি না। 1 মাস থেকে এক মেশিন বন্ধ হয়ে আছে, এখন আমরা সেটআপ দিতে পারছি না। যেমন CD102 মেশিনটা 6 কালার। ফয়জুল ভাই, থ্যাংক ইউ। আপনাকে আমি মেহরবানি করে আমি কিছু কথা বলবো এখন। আর আপনাকে আমি চ্যাট বক্সে আমার নাম্বারটা দিচ্ছি, আপনি একটু কষ্ট করে এই যে 25180531 এই নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ আছে, আপনি ই করবেন, আমাকে যে কোনো হেল্প আপনাকে আমি করার চেষ্টা করবো। আচ্ছা, আর একটা বিষয়, যেহেতু আপনি প্রোগ্রামের একটু মেহরবানি করে যাবেন ভাই, আমরা যদিও ভাইয়ের প্রশ্নটা করে ফেলছে আগেই, সেজন্য একটু কথা বলে আমি শুরু করবো। যে আসলে পিএলসি, এই বাংলাদেশে ট্রেনিং পার্ট নিয়ে কাজ করি অটোমেশন পিএলসি 2015 সাল থেকে আমি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ইভেন এই যে আমাদের প্রায় 5টা 6টা, এখন 6টা আমাদের প্রজেক্ট চলছে পিএলসি প্রোগ্রামিং, এবং আপনার এসএলডি এলডি কনসালটেন্সি আরএসসি 2টা প্রজেক্ট চলছে ফ্যাক্টরি। আরএসসির জন্য আমরা কাজ করতেছি। এখন বিষয়টা হচ্ছে যে পিএলসি এবং হচ্ছে আইওটি স্কাডা, এই জায়গাগুলা হচ্ছে অটোমেশন বা ইঞ্জিনিয়ারিং এর প্রায় মানে মিড থেকে ওই পাশের বিষয়গুলো। তো সেই ক্ষেত্রে কি হয় দেখেন, যে একজন মনে করেন আপনি ফয়জুল ভাই বললেন যে আমি পিএলসি বুঝতেছি না বা করতেছি না, তখন বাংলাদেশে অনেক ট্রেনিং বিষয়গুলো আছে যে আপনার কি করে, যে হ্যাঁ আসেন আপনি পিএলসি প্রোগ্রাম শিখতে থাকেন, শেখা শুরু করেন। এত হাজার টাকা কোর্সে আমরাও করাই, আমাদের 81,000 টাকা কোর্স ফি আছে, এরকম কোর্স আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আপনি কোন, মানে আমি যেটা লালন করি, আমি সবার সাথে যেটা শেয়ার করতেছি, যে আপনি কোন পজিশনে আছেন।
ধরেন আপনি কন্ট্রোলিং জানেন না, ক্যালকুলেশন জানেন না, ডিভাইস সিলেকশন জানেন না, আপনি একাডেমিক লেখাপড়া করেছেন, এখন আপনি একটা স্টেজে আছেন, বা আমাদের প্রতিষ্ঠানগুলো তো ফিট না প্র্যাকটিক্যালের জন্য। তো সেই ক্ষেত্রে কি হয় যে আপনি ধরেন 40,000 টাকার একটা পিএলসি কোর্সে ভর্তি হয়ে গেলেন, 50,000 টাকার কোর্সে, কিন্তু আপনি ক্যালকুলেশন, স্ট্যান্ডার্ড রুলস রেগুলেশন, কন্ট্রোলিং এগুলো ভালো জানেন না। তখন কি হয় যে ওই টাকাটা নষ্ট হয়, আর আপনার শেখার আগ্রহটা চলে যায়। তো আমি শর্ট করতেছি এটা যে আমি যেটা করে থাকি, আমার কাছে যদি কেউ কোনো কোর্স করতে আসে, আমি ওনাকে স্টাডি করি, ওনার কাছে শুনি যে আপনি কোন পজিশনে আছেন, আপনি কি চাচ্ছেন। আপনি যেটা চাচ্ছেন তার আগে যে পার্টটা আপনার কমপ্লিট করার কথা আপনি করেছেন কিনা। যদি না করে থাকেন, সেটা আপনি যদি করেন তাহলে আপনার জন্য ভালো। এখন অটোমেশন বা পিএলসি হচ্ছে একটা প্রোগ্রামিং ব্যাপার। তো ম্যানুয়ালি যদি উনি মানে ইঞ্জিনিয়ারিং কাজগুলোকে না বুঝে যদি পিএলসির পিছনে সারা জীবন উনি শিখে কিছুই করতে পারবে না ফজল ভাই। ঠিক আছে? তো খুবই ভালো উদ্যোগ। আর বাংলাদেশে শুধু ফরেনের না, আমরা এবং বাংলাদেশে অনেক কোম্পানি এখন খুবই কাজ করতেছে শক্ত পজিশনের এই পিএলসি প্রোগ্রামিং না। আমরা বড় বড় মেশিন আর আমরা কাজ চানারা, করতেছি। স্যার চানারা মেশিন ঠিক করে যায়, ওদেরকে বলি আমি যে এই মেশিন গুলো আমাদেরকে একটু সেট আপ দেওয়া বা কোনো কিছু শেখান, ওরা তো ওদের মতো করে কাজ করে যায় স্যার। এই জন্য মানে আমি এত চেষ্টা করি, ওরা ওদের মতো করে করে যায় এবং মেশিনে পাসওয়ার্ড সহ দেয় না। অনেক ক্ষেত্রে হ্যাঁ, আমরা হিমশিম খাই এই যে ওদের জন্য। ফজল ভাই আমি চায়নাদের জন্য আমাদের খুব সমস্যা আছে। একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, এটা বলে আমরা শুরু করে দেবো আপনার প্রশ্ন নিয়ে, আমরা পরে প্রশ্ন নিই, তারপর আজকে জাস্ট বললাম তাই আমি বলছি। শোনেন, আপনি যদি পিএলসি তে এক্সপার্ট হতে চান, আপনার কোনো ইন্ডাস্ট্রি বা হচ্ছে চাইনারা তারা তো বিজনেস করে, ওটাই তো ওদের ওদের মানে টেকনিক, আপনাকে কখনোই দিবে না। আর ওটা আপনি নিয়েও কিছু করতে পারবেন না। আপনি যদি অ্যাকচুয়ালি পিএলসি প্রোগ্রামে এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে ছোট ছোট পিএলসি প্রোগ্রামিং ব্যক্তির কাছে হোক, ট্রেনিং প্রতিষ্ঠান হোক, আপনাকে শিখতে হবে। শিখার পরে যেটি যেটা করতে হবে কি, বাংলাদেশে আপনি যে ইন্ডাস্ট্রিতে চাকরি করতেছেন সেই ইন্ডাস্ট্রিতে আপনাকে জাহির করতে হবে যে আপনি একজন পিএলসি প্রোগ্রামার। এবং এটা জাহির করার জন্য কি করতে হবে, ছোট ছোট প্রজেক্টে আপনাকে বাইরে যদি ফ্যাক্টরিটা আপনার এক্সেস না দেয়, আপনি যদি মনে করেন ওই পজিশনের আপনি জব না করেন, তাহলে কি করতে হবে, মনে করেন যে কোনো কোম্পানির সাথে ফ্রিতেও হলেও যে একটা প্রজেক্ট আপনি হ্যান্ড ওভার করেছেন, যে একটা মেশিনে আপনি পিএলসি প্রোগ্রাম নিজে করেছেন, না হলে আপনি সহযোগী হিসেবে ছিলেন। তারপরে আপনার ইন্ডাস্ট্রিতে যখন ছোট মেশিন গুলো প্রবলেম হয়, বড় মেশিনে আগে হাত দেবেন। ছোটখাটো যে প্রবলেম, মেশিন গুলোতে প্রবলেম হবে, ওখানে আপনি জাহির করবেন যে আপনি পিএলসি প্রোগ্রাম জানেন, ভালো জানেন। একটা যদি ভাই এরকম করতে পারেন, দেন আপনাকে আপনার কোম্পানি পায়ে তেল দিয়ে আপনাকে কাজ বলবে যে অমুক সাহেব, ফজল সাহেব, আপনার বেতন এত টাকা বাড়ানো হলো, মেশিন গুলো আপনি করেন। এটা হচ্ছে গুড একটা পয়েন্ট। আর আপনাকে চাইনা আপনাকে পাসওয়ার্ড দিল, চাইনা আপনাকে শিখাই দিবে, আপনাকে আপনার কোম্পানি এক্সেস দিবে, কখনোই দিবে না। মানে এই জিনিসটা প্রক্রিয়াধীন ভাবে আপনাকে নিয়ে নিতে হবে ফজল ভাই, হয়তো আপনি বুঝেছেন। ঠিক আছে, জি স্যার। আপনার জায়গাটা আপনাকে করে নিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা আমাদের আজকের যে মূল বিষয়, আজকের মূল বিষয়টা আমাদের হচ্ছে কি, যে এটা ফাউন্ডেশন আপনি ধরতে পারেন। এটা জব সেক্টরে যারা আমরা ম্যান্ডেট জব করতে চাই তাদের বেসমেন্ট বলতে পারেন, এবং যারা জব করতেছে তাদের একদম মানে উপরে উঠার একটা বিশাল একটা সিঁড়ি বলতে পারেন। আমি দীর্ঘ 12 বছর জব করেছি। ঠিক আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি জব করেছি বিভিন্ন সেক্টরে। মজার যেটা বিষয় হচ্ছে যে আমাদের অধিকাংশই, আমাদের যারা ম্যানেজমেন্ট বা আমরা, আমি থেকে শুরু করে, যে মনে করেন অনেক কিছু জানে না, না জেনে এজিএম, ডিজিএম, ম্যানেজার, সিনিয়র ইঞ্জিনিয়ার একটা পার্টের উপর ডিপেন্ড করে আমরা জব করতেছি। ফিনিশিং আনার জন্য অনেক আমাদের ভিতরে গ্যাপ থাকতেছে, এটা স্বাভাবিক, গ্যাপ থাকাটা স্বাভাবিক। কিন্তু আপনি যে সেক্টরে জব করতেছেন, আমার যেটা পরামর্শ, সেটার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনি ধরেন টাইম ফিনিশিং এ জব করতেছেন, এখানে আসলে ইঞ্জিনিয়ারিং কাজগুলো কি হয় সেটা আপনি বুঝবেন, জানবেন, এবং আপনি কি কি জানেন সেটা লিস্ট ডাউন করে কি কি প্রয়োজন ওই ফ্যাক্টরিতে, বা আপনি যেই লাইফটা বা যে বেসের উপরে দাঁড়িয়ে আপনি যেতে চাচ্ছেন সামনের দিকে ইঞ্জিনিয়ারিং লাইফ নিয়ে, সেখানে কি কি জিনিস নিয়ে কাজ করে,
স্টিল নাও আপনার জন্য কোনটা শেখা জরুরি। মনে করেন আপনি 10টা পয়েন্ট করলেন, তো 1 2 3 পর্যন্ত আপনি পারেন, 4 নাম্বারটা পারেন না, তাহলে 4 নাম্বারটা কোন মাসে শিখবেন? আপনি এটা কোর্স করবেন না কারো কাছে যাবেন সেভাবে শিখেন, 5 নাম্বারটা শিখেন, 6 নাম্বারটা শিখেন, 7 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার পর্যন্ত যদি আপনি যে সেক্টরে যেতে চান এভাবে যদি আপনি নোট ডাউন করে এগিয়ে যান, আপনি এটা একটা টাইম বাঁধলেন যে 1 বছর, 6 মাস, 3 মাস, এখানে 1 লাখ টাকা খরচ হতে পারে, টাইম আপনাকে দিতে হতে পারে, এভাবে আপনাকে আগাতে হবে প্রিয় ভাইরা। তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করবো, একদম ড্রপ আউট ফিউজ থেকে শুরু করে আপনার ইন্ডাস্ট্রিটা কিভাবে আপনার সাজবে, আর ইন্টারনাল বিষয়গুলো কিভাবে আমরা মেনটেন করব, আর বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলোকে মেনটেন করার জন্য নিরাপদ আছে, আর এসে আছে, আগে অ্যাকর্ড ছিল, যে বিভিন্ন প্রকার টেকনিক্যাল যে অডিট গুলো আছে, এই টেকনিক্যাল অডিট গুলোর কথা যখন মানুষ শুনে, মানুষ অনেকটা মানে হোপলেস হয়ে যায়, মানে আজকে কালকে আরএসি অডিট আসবে, কি করি, না খাওয়া হারাম হয়ে যায়। এই না খাওয়া হারাম যেন না হয়, আগে থেকে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, আপনি একজন গুড ইঞ্জিনিয়ার এবং গুড ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে আপনি কিভাবে লাইফ লিড করবেন, সেই বিষয়গুলো আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমি আবারও বলতেছি, অ্যাডভান্টেজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা, আপনাদের সাথে এই আলোচনাগুলো করবো আজকে। আচ্ছা, এখন এখানে অনেকেই আছেন সিনিয়র পারসন, আপনাদেরকে আমি বলবো যে আপনাদের জীবন থেকেও বা আপনাদের যদি কোনো আলোচনা করার থাকে ইনশাল্লাহ করবো। এখানে আমি শুধু বলতে এসেছি, বিষয়টা এরকম নেই, আমরা দ্বিপক্ষিক আলোচনা করতে এসেছি। ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম থেকে যেটা আমরা অ্যাচিভ করেছি সেটা আমরা সবাই মিলে আলোচনা করবো আজকে 1 ঘন্টা। থ্যাংক ইউ। তো দেখেন, যেহেতু এই কোর্সটা মানে আজকে আলোচনার বিষয়বস্তুটা ছিল আরএসসি, তো বা অডিট, আমি এই বিষয়ে 2-4টা কথা বলবো, যে আসলে ফ্যাক্টরিতে বিভিন্ন প্রকার এই প্রতিষ্ঠানগুলো কি করে, সংক্ষিপ্ত ভাবে করি। এখানে আসলে কি করে দেখেন, এখানে বলতেছি যে একটি শিল্প প্রধান অলাভজনক সংগঠন যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্প একটি নিরাপদ কর্ম পরিবেশ বা নিরাপত্তা সংস্কৃতি তৈরি কাজ করে। এতে নিরাপনকে সহযোগিতা করেছে বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ড, তারপর ম্যানুফ্যাকচারার, এনজিও। নিরাপন কোনো আপনার এনফোর্সমেন্ট সংস্থা নয়, তাই নিরাপত্তার জন্য লক্ষ্য হলো ব্র্যান্ড প্রতিনিধি, মানে অ্যাকচুয়ালি এখানে কি করে, ফ্যাক্টরি মালিক, ম্যানেজার, শ্রমিক, শিক্ষামূলক কাঠামোগত পদ্ধতি এবং বিভিন্ন প্রকার সেফটি, নিরাপদ কর্মস্থল, মানে যে যেখানে আছে নিরাপদ কর্মস্থলটা যেন আমরা লাইফ লিড করতে পারি, সেই বিষয়গুলো তারা মনিটরিং করে, পরামর্শ দেয়। নিরাপদ, এখন বিষয়টা হচ্ছে কি, ফ্যাক্টরি নিরাপনে এটা যদিও ইনফরমেশন গুলো এই থেকে নেওয়া, 330, এখানে এত গ্লোবাল ব্র্যান্ড, এত 1.2 মিলিয়ন হচ্ছে শ্রমিক, সবগুলো ফ্যাক্টরি মিলিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে নিরাপন, এখানে একটা ভিডিও ইউটিউবে ছিল, এটা আজকে আর দেখাবো না, সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, এখন নিরাপনটা কি, বা আরেকটু আমি আরএসিতে যাই, যে অ্যালায়েন্স হচ্ছে কি, আরএসি কি, এগুলো হচ্ছে একটা বিভিন্ন প্রকার বাংলাদেশের যারা ইন্টারন্যাশনালি বায়ার, যারা আমাদেরকে মালামাল গুলো কিনে, তাদের এটা একটা সংস্থা বলতে পারে। ঠিক আছে, এরা কি করে, মনে করেন ইউরোপ, আমেরিকা যারা ইন্টারন্যাশনাল বায়ার, এরা দায়িত্ব দিয়ে রাখছে অ্যাকর্ডকে, আরএসি কে, অ্যালায়েন্স কে, নিরাপনকে, যে এদের একটা নির্দিষ্ট একটা কাঠামো আছে, যে এই কাঠামোর মধ্যে ফ্যাক্টরি গুলো যে থাকে, যদি এই বিষয়গুলো স্ট্রংলি ওনারা ডিল করে, তাহলে একটা মার্কিং দেয় যে এত মান, তখন ওটার মধ্যে থাকলে ওই বায়ার গুলো ওই ফ্যাক্টরি গুলোতে ইন্টারন্যাশনালি ওনারা বিজনেস করে। তাহলে বুঝতে পারতেছেন যে একটা ইন্ডাস্ট্রি যদি এই আরএসসি অডিট ফেল করে, বা অডিটের এই আরএসসির মার্ক হচ্ছে 100 টপ, এখন ধরেন আপনার ফ্যাক্টরি পাইছে 40, আর একটা ফ্যাক্টরি পাইছে মনে করেন 80, আর একটা পাইছে 90, আর একটা পাইছে মনে করেন 99, আর একটা পাইছে 100। এখন এই এ গ্রেড বা এ প্লাস যেগুলো গুড বায়ার, তারা কোথায় যাবে? এই ফ্যাক্টরিতে কখনো আসবে না, আর 70-80-র নিচে ওনারা যায় না, মোটামুটি ভালো। তাহলে এই দেখবে ওনারা সার্চ করে যে 100 মার্কিং পয়েন্টটা যদি 100 আছে, ওই কোম্পানিতে আমি যাবো বা ওদের সাথে বিজনেস করবে, না হলে আপনার কোম্পানিতে যাবেই না তারা। মানে আপনার সাথে দামে দরে বা হচ্ছে আদার্স যেগুলো বিষয়, সেগুলো তো
মানে বাধিয়ে দিলেন, ওরা আপনার এখানে আসবেই না। হ্যাঁ ভাই, আপনি একজন প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন আমি শুনবো। আপনি আজকে যে আলোচনা করতেছি এগুলাই এগুলাই জানলেই আপনি মেনটেন্যান্সের চাকরি পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি থাকেন না, আপনার অনেক প্রশ্ন কি ইয়ে হবে। তাহলে এখন আমি একটু গোছিয়ে নিয়ে আসি যে যে বিভিন্ন প্রকার যে অডিট আছে ফ্যাক্টরিতে কেন প্রয়োজন। অডিট টিম এই ফ্যাক্টরিতে ওনারা মনিটরিং করে একটা রিপোর্ট দেয়। এই রিপোর্টের উপরে ভিত্তি করে আপনার ইন্টারন্যাশনাল বায়ার গুলো আপনার সাথে বিজনেস করে। তাহলে বুঝতে পারতেছেন যে আপনার যদি ফ্যাক্টরিটা ঠিক মতো না সাজানো থাকে, প্রপার ভাবে কাজ না থাকে, তো ইন্টারন্যাশনাল বায়ার আসবে না। ইন্টারন্যাশনাল বায়ার যদি আপনার না আসে, আপনার ফ্যাক্টরি এক সময় বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে আপনি প্রোডাক্ট তৈরি করে বিক্রি করে তো আপনার ফ্যাক্টরি চলবে না, বিদেশে না যেতে, বিজনেস না করতে পারলে। আচ্ছা, তাহলে এখন আপনি বলতে পারেন কেউ যারা নতুন যে আচ্ছা ভাই, আমরা তো ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ার দরকারটা কি? এই বায়ারটা দেখার জন্য তো লোক আছে। হ্যাঁ, এটা অবশ্যই আপনার ইঞ্জিনিয়ারিং যে পার্টটা, ইঞ্জিনিয়ারিং পার্টটা যেমন আছে আপনার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আপনার হচ্ছে ফায়ার, তারপর বয়লার, তারপর হচ্ছে আপনার এই যে পার্ট গুলো আছে সিভিল স্ট্রাকচারাল সেফটি ইস্যুগুলো, এটা যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে আপনি বায়ার মানে ফেল করবে, এই বিষয়গুলো মনিটরিং করবে। তো কি বিষয়গুলো দেখেন, নিরাপনের জন্য যে রিকোয়ারমেন্ট গুলো নিরাপন বলে, তো নিরাপন কি দেখে, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স শিডিউল ঠিক আছে কিনা, জেনারেটর এবং রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেইনটেনেন্স বিষয়গুলো দেখবে, সাবস্টেশনের রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেইনটেনেন্স, আইপিএস ইউপিএস মেইনটেনেন্স, ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ড মেইনটেনেন্স, অ্যানুয়ালি সুইচ গিয়ার ইন্সপেকশন, লাইটিং প্রোটেকশন সিস্টেম, থার্মাল স্ক্যান রিপোর্ট, আইআর টেস্ট যেটা ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট, আর্থ রেজিস্ট্যান্স মেজারমেন্ট, ট্রান্সফার ওয়েল টেস্ট, ইলেকট্রিক্যাল লোড ম্যানেজমেন্ট, ইলেকট্রিক্যাল সিস্টেম মেনটেন্স। এটা কি বলছে, এর টপ যে বিষয়গুলা আমরা এখানে ই করেছি যে এটা। তো মজার বিষয় দেখেন, একটু পরে এখানে আসলেন। আচ্ছা, এই যে অডিট বা হচ্ছে এরা কখন আসলো বাংলাদেশে, এরকম প্রশ্ন হতে পারে। এরা আসলো, আপনাদের মনে আছে কিনা, ওই যে 2013 সালে রানা প্লাজা যখন বিল্ডিং ক্লাবস হলো, এই যে দেখেন, তখনই বাংলাদেশের সাথে যে ইন্টারন্যাশনাল যে বায়ার গুলা ছিল তারা কি করলো, বাংলাদেশ থেকে বিজনেস করবে না, তারা মুখ ফিরিয়ে নিল। কেন? ইন্টারন্যাশনাল দেশগুলো যে দেশ থেকে আপনার প্রোডাক্ট কিনে ওই দেশগুলো স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করে কিনা এটা মনিটরিং করে বাংলাদেশগুলো। তো এখন তোর বাংলাদেশে যে আপনার আমাদের বিজিএমএ আছে, তারপর আদার্স যারা নীতি নির্ধারক আছে, তারা কি করলো, তাদের সাথে একটা চুক্তিবদ্ধ করলো যে 5 বছরের জন্য, যে 5 ইয়ার্স, অ্যাকর্ড আর অ্যালায়েন্স নামে দুইটা প্রতিষ্ঠান আসলো। এই প্রতিষ্ঠান দুটা মনিটরিং এর দায়িত্ব নিল, যে আপনার ফ্যাক্টরি গুলোকে মনিটরিং করবে, আমাদের আমরা যা যা যেভাবে বলবো সেটা যদি আপনি করতে পারেন দেন আপনার সাথে আমরা বিজনেস করবো। তো এই অ্যালায়েন্স হচ্ছে নর্থ আমেরিকান বায়ার গুলো একসাথে হলো, আর অ্যাকর্ড নামে ইউরোপিয়ান যতগুলো ব্যান্ড আছে তারা হচ্ছে অ্যাকর্ডকে দায়িত্ব দিল। এখন দেখেন, আমাদের আপনারা জানেন যারা সিনিয়র পার্সন আছেন যে কিছুদিন আগে যে মিরপুর বা বিভিন্ন জায়গায় যে একটা 10 তলা বিল্ডিং আছে, নিচতলায় মার্কেট, আপনার 2-3 তলা ফ্যাক্টরি, আর 5-7 তলা উপরে মনে করেন আবাসিক, এরকমও ছিল। এবং ফায়ার হাইডেন্ট ছিল না, মানে একাধিক সিঁড়ি ছিল না, সেফটি ইস্যু গুলা আমাদের অনেক খামখেয়ালিপনা ছিল বাংলাদেশে। এগুলো যখন ওনারা দেখলো যে না, এটা এটা করতে হবে স্ট্যান্ডার্ড অনুযায়ী, এই জিনিসগুলো বাধ্যভাবে করালো, দিয়ে দেখবেন বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রি এখন, অনেক ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি গুলো অনেক স্ট্যান্ডার্ড। আপনারা যারা হয়তো ভিজিট করেননি এবং যারা মানে সরকারি চাকরি করবেন না বেসরকারি চাকরি করবেন বুঝতে পারেন না আসলে ইন্ডাস্ট্রি, আপনার ইন্ডাস্ট্রি বাংলাদেশে ইঞ্জিনিয়ার হিসেবে এত গুড জব আছে যেটা আপনার ধারণাই নাই। আপনি যারা আপনারা চাকরি করেন, মানে শুধু সরকারি 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 চাকরি পাক বা না পাই, সরকারি চাকরির পিছনে ছুটে, মানে উনি, হ্যাঁ সরকারি চাকরিকে আমি করতে হবে না বিষয়টা এরকম বলতেছি না, আপনি লেখাপড়া করতেছেন না বা আপনি ওখানে টিকতেছেন না, তারপর দিনের পর দিন বছরের পর বছর একদম 32 বছর পর্যন্ত আপনার পড়ালেখা করতেছে এবং লেগে আছে,
আহ, মানে সরকারি জবের প্রতি, যে তারপরে যখন কিছুই হচ্ছে না তখন আপনার মানে ছন্নছাড়া হয়ে যাচ্ছে অনেকগুলো, এবং বেকার হার বেড়ে যাচ্ছে। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, আমি নিজেও যে গুড জব গুলা করেছি এবং যে পজিশনে আমরা হোল্ড করেছি, আমাদের ফ্রেন্ড সার্কেল যারা সরকারি জব করেছে তারা আমার সমান বেতন মানে তুলতে পারেনি তখন, এখন তো দরকার। এবং আমাদের কলিগ যারা আছে, যারা ফরওয়ার্ড ইঞ্জিনিয়ার, যারা একটু ভালো ইঞ্জিনিয়ার, বেসরকারিতে যত টাকা ইনকাম করছে সরকারিতে তার অর্ধেক টাকা ইনকাম করতে পারবে না। তাহলে আপনার সরকারি যদি আপনি যোগ্য হন, যদি আপনি স্ট্রাগল করতে পারেন সেটা করেন, নাহলে বেসরকারিতে যদি আপনি ওরকমই স্ট্রাগল করতে পারেন, একটু নিজেকে সাজিয়ে নিতে পারেন, আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। এবং এটা আপনি আমার কথা না, যারা আপনার সফল হয়েছে আপনি আশেপাশে একটু দেখবেন। তাহলে কি হলো, এটা হচ্ছে আপনি অডিটটা কেন প্রয়োজন আপনি বুঝলেন। আচ্ছা, আরএসসি কখন আসলো? ওই 5 বছরের জন্য আপনার 5 বছরের জন্য যখন চুক্তি হলো, ভাইয়া কথা আসছে না, কথা ক্লিয়ার না। মেসেজ দেন। কথা শোনা যাচ্ছে না। যে শোনা যাচ্ছে, একটু নেটের প্রবলেম ছিল না। আমি বলতেছিলাম যে এই আরএসিটা কখন আসলো, দেখেন এটা একটা কি। আচ্ছা, আরএসি নিয়ে দেখবেন ম্যাক্সিমাম কোম্পানি আপনার ডিরেক্ট উল্লেখ করে দেয় যে আরএসি রিকোয়ারমেন্ট জানতে হবে, এটা হচ্ছে এইচআর, অ্যাডমিন থেকে ইঞ্জিনিয়ার সবার জন্য। মানে আগে কি হতো, অ্যাকর্ড অ্যালায়েন্স এই বিষয়গুলো দেখতো, এখন বাংলাদেশে এবং যৌথভাবে এই আরএসি কে দায়িত্ব দিয়েছে ম্যাক্সিমাম কোম্পানিকে। দেখবেন টুডে টুমরো এই আরএমজি সেক্টরে আপনার টেক্সটাইল, হচ্ছে আপনার গার্মেন্টস আর নেটিং ডাইং, এগুলো যত আছে বাধ্যতামূলক ভাবে আপনাকে আরএস এর মধ্যে আসতে হবে, না আসলেও বিজনেস ফেল করবে। তো এখন বুঝতে পারতেছেন, সেজন্য আপনাকে আরএসসি রিকোয়ারমেন্ট গুলো কি, কিভাবে কাজ করে, ওই বিষয়গুলোকে শেখা জরুরি। তো আরএসসিটা দেখেন এখানে লেখা আছে যে এটা জয়েন্ট স্টক কোম্পানি 20 মে 2020 সালে এটা হচ্ছে আপনার জয়েন্ট স্টক কোম্পানি হিসেবে ফাউন্ড হয়। এটাতে চালায় এই যে ইন্ডাস্ট্রি, ব্র্যান্ড এবং ট্রেড ইউনিয়ন, ঠিক আছে, এই তিনটা। এটাতে ব্র্যান্ড আছে 150, ফ্যাক্টরি আছে আপনার 1600, ওয়ার্কার আছে 2 মিলিয়ন। এটা হচ্ছে ওয়েবসাইট থেকে নেওয়া, এটা অনেক সময় আপনার চেঞ্জ হতে পারে। এখন দেখেন এখানে তারপরে এই বোর্ডটা কিভাবে গঠন হয়েছে, যে এই পরিচালনা পরিষদ, বোর্ড অফ ডিরেক্টর 18 জন। এই যে 3, 6, 18, এখানে 3 জন, নাকি 6 জন, এখানে 6 জন, 3, 6, 18 জন নিয়ে মেন বোর্ড গঠিত। এখানে কারা আছে, এই যে এখানে একটু দেখেন, ডিআরএস যে প্রাইভেট কোম্পানি, বাংলাদেশ ইন্ডাস্ট্রি, গ্লোবাল ব্যান্ড, গ্লোবাল এবং লোকাল ব্যান্ড, ট্রেড ইউনিয়ন, এই যে এই সবাই মিলে এই আরএসসি প্রতিষ্ঠানটা পরিচালনা হয়। এখানে সুন্দর একটা স্ট্রংলি আপনার সিভিলের জন্য, ইলেকট্রিক্যালের জন্য, ফায়ারের জন্য মনিটরিং একটা মানে ওনাদের ইঞ্জিনিয়ারিং টিম আছে, যে যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়গুলো ফ্যাক্টরিতে দেখভাল করে ফ্যাক্টরি একটা সুন্দরভাবে সাজানোর জন্য। আরেকটা আমি বলতেছি, এই আরএসসি নিরাপনের ব্যাপারে অনেকের মানে সিনিয়র পার্সন যখন চাকরি করেছি তখন দেখেছি, এখন সেমিনারে অনেক মানুষ বলে যে এরা অনেক ক্ষতি করেছে। এই কথাটার সাথে টোটালি আমি দ্বিমত। আরএসসি এসে বা এই পজিশনের অডিট গুলো এসে ফ্যাক্টরিকে সাজিয়েছে, আমাদের ইঞ্জিনিয়ারদেরকে ট্রেনিং দিয়েছে, ফ্যাক্টরিকে সুন্দরভাবে করার জন্য পরামর্শ দিয়েছে। মানে আরএসি বা এই প্রতিষ্ঠানগুলো শুধু ভুল ধরার জন্য আসেনি, আপনার প্রতিষ্ঠানটার কনসালটেন্ট হিসাবে আসছে, কিন্তু ওদের ভাষা আমরা বুঝি না যারা এই কথাগুলো বলে। এটা এটা কারণ কি, আমরা তো পাবলিক হিসাবে এলোমেলো পাবলিক, মানে আমরা রুলস রেগুলেশন মানতে চাই না, এটাই হচ্ছে সমস্যা। আর রুলস রেগুলেশন অনুযায়ী কাজ করতে গেলে আপনার মালিক পক্ষ টাকা অনেক ব্যয় করতে হয়, এটা একটা প্রবলেম।
তো আপনি যদি সুন্দরভাবে প্রতিষ্ঠান না সাজান, তাহলে তো আপনার প্রতিষ্ঠান যখন একটা দুর্ঘটনা হয়, তখন তো হাজার হাজার আমার শ্রমিক ভাই বোনেরা ইন্তেকাল করে বা ঝামেলা হয়, সেই রেসপন্সিবিলিটিটা কে নেবে? তো যাই হোক, তাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন যে আরএসসি এখন আরএসসি আবার সাউন্ড চলে গেছে। শোনা যাচ্ছে। আরএসসি প্রথমে যে বিষয়গুলো নিয়ে কাজ করত, সেটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, ফায়ার অ্যান্ড লাইফ সেফটি। পরে বয়লারটা অ্যাড হয়েছিল। তো বিষয়টা হচ্ছে যে আপনি এই কথাটা কেন বললাম, কোনো জায়গাতে আপনার ভাই বোর্ডে ধরতেও পারে যে আরএসসি কি নিয়ে কাজ শুরু করেছে, এই তিনটে সেফটি নিয়ে কাজ শুরু করতো, পরে বয়লার সেফটিটা অ্যাড হয়েছে। এখন মজার বিষয় দেখেন, আপনি ইঞ্জিনিয়ার হিসাবে আপনার যে রেসপন্সিবিলিটি, ধরেন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো ইলেকট্রিক্যাল যে বিষয়গুলো ফ্যাক্টরিতে সাজানো দরকার বা যে নিয়ম হওয়া দরকার, সেটা যদি আপনি ফুলফিল করতে পারেন, তাহলে আপনার রেসপন্সিবিলিটি ফিল আপ হয়ে গেছে। তাহলে কি জানতে হবে? আমাদেরকে ইএলডিটা ঠিক করে করতে হবে, এসএলডি, তারপর এলপিএস ডিজাইন, তারপর লোড ক্যালকুলেশন, তারপর হচ্ছে আপনার তো তারপরে হচ্ছে আপনার কেবল ইন্স্যুরেন্স রেজিস্ট্যান্ট টেস্ট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফর্ম ওয়েল টেস্ট, থার্মোগ্রাফি স্ক্যান রিপোর্ট, তারপর হচ্ছে সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট, প্রিভেন্টিভ মেইনটেন্যান্স প্রোগ্রাম, লটো, টিপি চেকলিস্ট। আমি আবারও বলছি, মেন মেন বিষয়গুলো তুলে দিই। তাহলে একটু এখান থেকে যে আলোচনা থেকে আপনারা বুঝেছেন, যারা এই বিষয়টা নিয়ে কাজ করেন না, যে এই যে দেখেন এই 12টা পয়েন্ট বা 13টা পয়েন্ট, আর এই যে পয়েন্ট গুলা অলমোস্ট কিন্তু একই, হয়তো বা ভাষাগত ভাবে এক একজন এক এক রকম বলতেছে। এখন ধরেন আপনি এসএলডির কথা বলেন, ইএলডির কথা বলেন, আমি সবসময় বলি যারা সিনিয়র পার্সন এখানে অ্যাড হবেন, যে একজন মানুষ যদি এসএলডি কমপ্লিট জানে, যেখানে ডিপ্লোমার একজন বলছে যে এগুলো জানলে আমরা কি করতে পারি, একজন এসএলডি যদি কমপ্লিটলি জানে, বাংলাদেশে অ্যাভেলেবল আপনার 30-20 থেকে 30,000টা চাকরি আপনার মানে অ্যাভেলেবল হবে, এটা চ্যালেঞ্জ হবে। এরকম যদি কেউ থাকেন, আমার সাথে যোগাযোগ করুন, আমি চাকরির ব্যবস্থা করবো। এসএলডি যদি আপনি পরিপূর্ণ পারেন, ঠিকভাবে পারেন, ওই পারি শুধু আমি, আপনি কি পারেন, আমি পারি, আমি সবই পারি, কিন্তু কিছু আপনি কমপ্লিটলি পারেন না, এরকম না। তাহলে আপনার এখন এসএলডি পারার জন্য কি কি জানতে হবে? লোড ক্যালকুলেশন জানতে হবে, স্ট্যান্ডার্ড রুলস রেগুলেশন জানতে হবে, আপনাকে ইলেকট্রিক্যাল ওয়াটার গ্যাট জানতে হবে, স্ট্যান্ডার্ড স্যাম্পল গুলোর ব্যাপারে ধারণা থাকতে হবে। তাহলে দেখেন কত কি জানতে হবে। হ্যাঁ, এ বলবেন যে এটা এত কিছু শিখবো কখন, আমি চাকরি করতে করতে শিখে নেব। এই যে আরেকটা ভুল এখানে আমাদের করি, ভাই চাকরি করতে করতে শিখে নেবেন। বাংলাদেশের চাকরি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি। আপনি চাকরি করতে করতে, আর বাংলাদেশে এমন কোন ইন্ডাস্ট্রি নাই যে ইঞ্জিনিয়ার আর সিনিয়র ইঞ্জিনিয়ার আপনাকে বসে বসে আপনাকে শিখাবে। ওই চুরি চামারি করে ওনার পায়ে তেল দিয়েই আপনাকে শিখতে হবে। তারপরে তো এখন যারা ফরওয়ার্ড ইঞ্জিনিয়ার, অনেকে কোম্পানিতে বাধ্য করেছে এবং অনেকে ভালোভাবে শিখাচ্ছে। আগে তো ইঞ্জিনিয়ারদের কাছ থেকে কোনো একটা ছোট্ট বিষয় শিখা মানে হচ্ছে আপনার 5-10 বছর কেটে যাওয়া। এখনো দেখবেন যে ইন্ডাস্ট্রিতে 10 বছর, 5 বছর চাকরি করতেছে, এসএলডি জানে না, ইলেকট্রিক্যাল অটোক্যাড জানে না, লোড ক্যালকুলেশন জানে না, এলপিএস ডিজাইন জানে না, আপনার যে বিভিন্ন প্রকার যে টেস্ট গুলো আছে তার ব্যাপারে অনেক ধারণা নেই। তাহলে আপনি চিন্তা করেন যে, তাহলে আপনি এই যে এই লাইফ লিড করতেছেন, বা আপনি নেতৃত্ব দিবেন, বা হচ্ছে আপনি ম্যানেজমেন্ট সামলাবেন, বা আপনি ডিসিশন মেক করবেন, কিভাবে করবেন? আপনি কিভাবে করে, এটা আমি আপনার কথা বলছি, যে এই জিনিস কাজগুলো কিভাবে করে। ওই থার্ড পার্টিকে বলে, যেমন অ্যাডভান্টেজকে বলে যে ভাই আমি একটা 1500 নাকি 1000 অ্যাম্পিয়ার একটা এলটি প্যানেল করতে চাচ্ছে, আমাকে এস্টিমেট করে দেন। উনি ওনার মতো করে দিয়েছে,
তখন মনে করেন ওটাই যে ওই বসের কাছে যে সাবমিট করতেছে, ঠিক আছে। তো উনার তো নিজস্ব কোনো মানে ও সবাই না এটা, মানে অনেকে এটা করে আর কি। মনে করেন থার্ড পার্টির কাছে 2-3টা রিপোর্ট নিয়ে নিজে ক্যালকুলেশন করে ওটা নোট ডাউন করে নিজের নাম দিয়ে বসের কাছে দেয়। তো ওটা তো থার্ড পার্টি তো ভুল করতে পারে। এরকম একটা আমি এখন একটা example দিচ্ছি, একটা ফ্যাক্টরির আমি নাম বলতেছি না। আমি ওখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করেছি। জয়েন করার পরে একটা আপনার এলটি প্যানেল আসছে, মানে সুইচ গিয়ার। তো তখন আমার চাকরির বয়স মানে 2 মাস না 3 মাস এরকম যা। তো আসছে, তো আমি সেফটি এবং অটোমেশন এই পার্ট গুলো দেখার জন্য আমার মূল রেসপন্সিবিলিটি ছিল। তো স্যারকে আমি বললাম যে স্যার যেটা আসছে, জিএম কে বলছি আমি যে স্যার যেটা আসছে এটা কি জন্য, কোথায় নিয়ে দিবেন, বলছে এই জায়গায়। আমি বলছি যে যেটা আপনি বানিয়ে নিয়ে এসেছেন এটা আপনি 50% থেকে 60% লোড দিবেন, আপনার এই প্যানেল গরম হয়ে যাবে। তো আমাকে উনি বলছে যে আপনার এত কিছু দেখার দরকার নাই, একটু সময় দেন, ফ্যাক্টরিটাকে একটু অ্যানালাইসিস করেন, তারপর কথা বলছেন। আমার যেন একটু রাগ হলো, কারণ আমি খুবই মানে অ্যানালাইসিস করা পাবলিক, যে আমি একটা জিনিস ধরলে ওটা ছাড়ি না। তো যখন উনি এটাতে লোড দিয়েছিল, আপনার ঠিকই ওই 50% দেওয়ার সাথে সাথে এসি টেসি দিয়ে ফ্যানটা দিয়েও কিন্তু ওনাকে গরম আপনার 65-70 আপনার গরম হচ্ছে, বাসবার থেকে এসি টেসি সব গরম হয়ে যাচ্ছে। তখন আমি স্যারকে বললাম স্যার আমি তো বলেছিলাম এখন দেখেন। তখন উনি বলছে যে সোহেল সাহেব এখন এটা সলিউশন কি, এটা কি করা যায়। আমি এটা সলিউশন করেছিলাম, বাসবার গুলাকে চেঞ্জ করেছিলাম, ডাবল করেছিলাম, এভাবে আপনার করেছিলাম। তো এই জিনিসটা আমি দেখেছিলাম ওনার কাছ থেকে একদম প্র্যাকটিক্যালি, যে উনি থার্ড পার্টির কাছে ইনফরমেশন নিয়েছে, সেগুলো অ্যানালিসিস করে মানে নিজের মতো করে বসিয়ে উনি একটা করেছে। কিন্তু ওনার নিজস্ব যদি থাকতো, অ্যানালিসিস ক্ষমতা থাকতো বা করতো, তাহলে এই কাজটা হতো না। ম্যাক্সিমাম আপনারা এটা আমার সাথে কিছু ভাই একমত হবে। তাই বলতেছি ভাই, এই কাজগুলো ম্যাক্সিমাম কোম্পানি এখনো এখনো অনেক জায়গা ফরওয়ার্ড থার্ড পার্টি যে করে না, যে অ্যাডভান্টেজ এই কাজগুলো করে অফিসিয়ালি। আমি বলছি যে দেখেন, এই কাজগুলো যদি থার্ড পার্টি দিয়ে করে করতে পারে, সমস্যা নাই। এখন মনে করেন আপনি যে কোম্পানিতে আছেন, এই কোম্পানিগুলোতে থার্ড পার্টি করতেছে, এই ট্রান্সফরমার ওয়েল টেস্ট ছাড়া আপনি সব এগুলো নিজে করতে পারবেন ইন হাউস। তাহলে ধরেন আপনার কোম্পানিতে আপনি এখানে যে কোনো মানে সব দিয়ে এখানে 63 জন মানুষ আছে, ধরেন আপনারা সবাই মালিক বা মেইনটেনেন্স এর হেড। তা আপনাদেরকে আমি বললাম যে স্যার এগুলো তো আপনি থার্ড পার্টিতে করাচ্ছেন, এগুলো আমি জানি, আমি সোহেল আমি জানি, তাহলে করো। করে যদি রিপোর্ট সাবমিট করে যদি আমি অডিট পাস করতে পারি, তাহলে কি বেতন আমার 20 থাকবে না বেশি থাকবে সেটা বল। মনে করেন 20,000 টাকা তো আপনার ইঞ্জিনিয়ার হিসাবে আমি চাকরি করতেছি, আপনি এখানে 3-4টা থার্ড পার্টি দিয়ে কাজগুলো করাচ্ছেন। আপনাকে আমি বললাম যে স্যার আমি এই কাজগুলো পারি এবং আমি করে দিচ্ছি, প্রপারলি করে দিচ্ছি, তখন কি আপনি আমাকে এই 20 বা 25-এর মধ্যে সীমাবদ্ধ করে রাখতে পারবেন? কখনো রাখতে পারবেন? কম করে 40-এর উপর আপনার বেতন দেবে আপনাকে। তাই আমি বলতেছি, এই কাজগুলো শেখার জন্য ধারাবাহিকভাবে যদি আপনি 2-3 মাস সময় দেন, আপনি সুন্দর শিখতে পারবেন। ইভেন যারা জুনিয়র আছে, যে একদম ফ্রেশার ইঞ্জিনিয়ার ফ্যাক্টরিতে এই জিনিসগুলোই কাজ করে, যখন আপনি আপনার সিভিতে দিবেন যে আপনি এসএলডি জানেন, ইন্টেল অটোক্যাড জানেন, আপনি এই টেস্টগুলো জানেন প্রপারলি, তখন আপনার চাকরি পাওয়ার একটা বড় একটা সুযোগ তৈরি হবে। মজার বিষয় হচ্ছে দেখেন, শুধু পলিটেকনিক বা ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করেছি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা সিভিল, এতটুকু পর্যন্তই মানে সিভি ফ্রেশার মানে এমন হয়ে গেছে যে আমি ফ্রেশার ইঞ্জিনিয়ার, আমাকে শেখা আমার জন্য মানে হারাম হয়ে গেছে। মানে আমি তো ফ্রেশার, আমি কি শিখবো, আমি চাকরি করে শিখবো কেন ভাই? স্যার চাকরি করে শিখবেন কেন? আপনি ইলেকট্রিক্যাল অটোকেট চাকরি করে শিখতে হয়, আপনি এসএলডি আপনি আগে শিখেন, আপনি থার্মোগ্রাফি স্ক্যান কিভাবে, লোড ক্যালকুলেশন কিভাবে করে আপনি আগে শিখেন। এই যে প্রপারলি, এখন আপনি বলবেন যে কতটুকু আপনি শিখবেন বা পারবেন। ধরেন আপনি আপনারা 100 মানে 80% পারেন, আমি ফ্রেশার ইঞ্জিনিয়ার 0 আমার লেভেল। তো আমি যদি 30% আমার জায়গা থেকে এই কাজগুলো আমি বুঝি, তাহলে তো আপনাকে আমি হেল্প করতে পারবো বা আপনার ভাষা আমি বুঝতে পারবো। কেউ 40% বুঝবে, কেউ 50% পারবে, কেউ 20% পারবে। এখন দেখেন তো, একজন ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ দিয়েছেন, যে কোনো ভাষাই বুঝে না, আর আপনাকে হেল্প করার জন্য এই 20% যে জানে সে আপনাকে হেল্প করতে পারবে। তাই প্রিয় ভাইরা, যারা ইঞ্জিনিয়ার হিসেবে ম্যানেজমেন্ট বা জব করতেছেন তারাকেও শিখতে হবে, এবং ফ্রেশার ইঞ্জিনিয়ার হিসেবে যারা আছে তারাকেও শিখতে হবে। মজার বিষয় এটাই।
এবং সিভিটাকে সুন্দর তৈরি করতে হবে। ওই ফ্রেশার শুধু আপনি ইলেকট্রিক্যালে পড়ছেন অমুক ইউনিভার্সিটি বা কলেজ, এখানে সীমাবদ্ধতা যেন না থাকে আপনার। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন ক্রিয়েট করেছিলাম, জাস্ট আমি আপনাদের যারা জুনিয়র তাদের জন্য একদম ডেমো কোশ্চেন। বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, কেবল ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড ক্যালকুলেশন কিভাবে করবেন, ট্রান্সফর্মার ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করবেন, এসিবি বিসিবি কোনটা কখন কোথায় ব্যবহার করবেন, 3 ফেজের মধ্যবর্তী গ্যাপ কত থাকা উচিত, এমসিসিবি সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করবেন, ট্রান্সফর্মার আর্থিং কয়টা দিবেন, জেনারেটরের কয়টা আর্থিং দিবেন, এলটির আর্থিং কয়টা দিবেন, এইচটির আর্থিং কয়টা দিবেন, আর্থিং এর কেবল কিভাবে নির্ধারণ করবেন, সিস্টেম আর্থিং এর রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, আর্থিং এর কেবলের ফেজের কত পার্সেন্ট হতে হবে, এলপিএস এর রেজিস্ট্যান্সের মান কত হবে, এলপিএস এর বোরিং কত ফিট হতে হবে, সিস্টেম আর্থিং এর বোরিং কত হবে, এলপিএস এর সর্বনিম্ন মান কত হওয়া উচিত, ফিট কি, সিস্টেমের মানে কপার রডের সাইজ কত হওয়া উচিত, এলপিএস এর কপার রডের মান কত হওয়া উচিত, আরএস এর কাজ কি, থার্মোগ্রাফি সার্ভো কি, থার্মোগ্রাফি সার্ভোর কয়টা ধাপ থাকে, কেবল ইন্সুলেন্স রেজিস্ট্যান্স এর মান কত মেগার উপরে হতে হবে, আরএসসি অ্যালায়েন্স এর ফ্যাক্টরিতে কেন প্রয়োজন। যারা দুই একজন আছেন যে মনে করেন দুই একটা কথা আপনারা অনেক কথা আপনারা নতুন এখানে দেখছেন, এই যে কয়েক মিনিটের আলোচনা থেকেই কিন্তু আপনারা এখানে কয়েকটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। আমি বলতেছি যে এগুলো একদম ডেমো কোশ্চেন। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদেরকে শিখতে হবে। আর এই কয়টা প্রশ্নের ভিতরে কয়টা আপনি পারেন কয়টা পারেন না আপনি নিজকে অ্যানালিসিস করেন, এগুলো একদম সিম্পল কোশ্চেন, এর থেকে আরো জটিল বিষয়গুলো আপনাকে ধরবেন। আচ্ছা, এখন এখানে 2টা মিনিট একটু নষ্ট করে যে আমি সবসময় সব জায়গায় বলি যে আমরা বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সন তারা উল্টা দিকে চলি। কেমন উল্টা দিকে চলি, যে ধরেন একজন যে কোনো ইউনিভার্সিটি সরকারি বেসরকারি আপনি পলিটেকনিক যেখান থেকে আপনি শেষ করলেন কিনা, শেষ করে কি হয়, জুনিয়র ইঞ্জিনিয়ার বা যে কোনো একটা পোস্ট আপনি জয়েন করলেন একটা কোম্পানি ধরেন। তো জয়েন করার পরে কি হয় যে তো ঠিক মানে জয়েন করার পরে 15 দিন 5 দিন 10 দিন এটা কোম্পানির উপরে ই করে, ডিপেন্ড করে। কি করে, ঘুরলেন ফিরলেন দেখলেন পরিচয় হলেন, তারপরে বললে যে সোহেল সাহেব যান, কাজ চলতেছে ওখানে যান। কে নিয়ে যাবে এটা, ইঞ্জিনিয়ার হতে পারে, ইনচার্জ হতে পারে, সুপারভাইজার হতে পারে, যে ওনাকে বলবে যে সোহেল সাহেবকে নিয়ে যান। এখন তো এখানে সাব স্টেশন ডিজাইন হচ্ছে, মানে এখন কাজ চলছে, আমি এটাই বলি যেহেতু সবাই জুনিয়র সিনিয়র থাকে। এখানে যাবেন, এখানে একটা আপনার কাছে চেয়ার দিবে, এখানে একটা কফি থাকবে, পানি থাকবে, আর এখানে মনে করেন আপনার টিম কাজ করতেছে। এই বাংলাদেশে কি এরকম জব আছে নাকি, মানে কেউ করেছেন এরকম জুনিয়র আপনি মনে হয় যে কোনো জায়গা থেকে জয়েন করে 15 দিন পর আপনাকে বলছে, এরকম জব আছে নাকি বাংলাদেশে, বা কোনো জায়গায় নেই? আমার মনে হয় নাই। আপনার সিনিয়ররা কথা বলি প্লিজ, মানে এরকম আছে কিনা যে আমি ইঞ্জিনিয়ারিং জয়েন করার পর আমার টেবিল দিয়ে দিয়েছি, আমি দেখতেছি মনিটরিং করতেছি কাজ চলতেছে, এরকম নাই। কেন নাই? এখানে তাহলে আপনি এখানে যে পাঠাইলো আপনাকে, এখানে কাজটা কি? এখানে কাজ হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ আপনি উন্নত মানের আপনি আমি লেবার। কি করতে হবে, সাবস্টেশন কেবল টেবল এই সেই কিচ্ছু চিনি না আমি, কিভাবে কাজ করে ড্রয়িং বুঝি না, ডিজাইন বুঝি না, কিচ্ছু বুঝি না, ওনাদের সাথে একদম কায়িক পরিশ্রমের কাম করতে হবে। এখন আমি বলবো, আপনারা বলবেন হয়তো যে কাজ করা কি খারাপ? না, কাজ করা খারাপ না। আপনি মাথায় মাটি একবার টানেন, আপনি বুয়েট থেকে পড়ছেন, ডুয়েট থেকে পড়ছেন, পলিটেকনিক পড়ছেন, কাজ করেন ভাই, আমরা করেছি, সবাই করেছে, কাজের ভিতরে কোনো ছোট বড় নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কাজটা যদি শুধু আপনি দেখে দেখে শিখার মন মানসিকতা নিয়ে হাঁটেন, দেখে দেখে যে কিভাবে করতেছে, এত 1500 জন্য এত আর আমি কেবল দিচ্ছি, এটার জন্য এটা দিচ্ছি, এটা যখন দেখছেন আপনি শিখছেন টেকনিশিয়ানদের কাছ থেকে, না, দেখে দেখে শিখতে হবে। যেহেতু আমি ইঞ্জিনিয়ার, এটাকে স্টাডি করতে হবে আমাদের। সেই জন্য আমি বলি যে আমরা উল্টা পথে চলি। তাহলে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কি, আমার রুলস রেগুলেশন জানার জন্য, একটা ইঞ্জিনিয়ার হিসেবে ইলেকট্রিক্যাল জানার জন্য আমার ন্যূনতম যতটুকু জানা দরকার ছিল। তারপর ডিজাইন গুলো কিভাবে হয়, ডিজাইন শেখার জন্য নিয়ম নীতি এবং ডিজাইন যে টুলস গুলো আছে, যেমন ইলেকট্রিক অটোক্যাড আছে বা আদার্স যে বিষয়গুলো আছে, সেগুলো আমার জানা দরকার ছিল। এগুলো জেনে যদি আমি এখানে আসতাম এই ইনস্টলেশনের কাজ, প্রথমে আপনি ইনস্টলেশনের কাজ আসলেন। আচ্ছা, ইন্ডাস্ট্রি বা মেশিনারি যে ইন্ডাস্ট্রি বা সাবস্টেশন যে ইনস্টলেশন হয়, এটা তো লাস্ট ধাপ, এটা ইঞ্জিনিয়ারিং তো লাস্ট ধাপ।
তো আমি কিচ্ছু জানি না, আমি ইনস্টলেশন এখানে কাজ আমি করবো এসে, আমি কিছুই জানি না, আমার জন্য বিপজ্জনক না, কেউ আমাকে পাত্তাই দিবে না, আমি কিছু জানি না সেজন্য। তো সেজন্য আমি যেটা বলি যে আমরা উল্টা দিকে চলি, আর উল্টা দিকে চলতে হবে, এটা মানে না চলার কিছু নাই। এটা করতে করতে কি হবে দেখবেন যে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারদের আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত চলে যাচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা মানে ওই 20,000, 30,000, 40,000 টাকা বেতন, 10 বছর, 30 বছর, অনেক। আপনি ম্যাক্সিমাম আপনি যে ফ্যাক্টরিতে খোঁজ খবর নেন, এটাই যে উল্টা পথে চলার জন্য একমাত্র। নাহলে আপনার 10 বছর আপনার 1 লাখ টাকা বেতন থাকবে, 2 লাখ টাকা বেতন থাকবে, এটা থাকে না। ওই যে দেখে দেখে শিখা আর স্টাডি করতে আমরা চাই না, একটু যে নিজকে যে ডেভেলপ করতে হবে ভাই, একটা ট্রেনিং ছাড়া, ধরেন আপনি মোটরসাইকেল চালাতে শিখছেন, আপনি এটা কারো কাছে হেল্প নিয়েছেন, হেল্প ছাড়া কি আপনি পারেন? মানে আপনি ঘুম থেকে উঠে আপনার অনেকগুলা গাড়ি মোটরসাইকেল আছে আপনার বাড়িতে, আপনি দেখে দেখে আপনি চালানো শুরু করছেন, এরকম কি পাবলিক আছে? কারো কাছে না কারো কাছে একটা হেল্প নিতে হয়েছে। তো আপনি ইঞ্জিনিয়ারিং একটা লাইফ লিড করবেন, গুড ফ্লেভার নেবেন আপনি, আর কারো কাছ থেকে আপনি কিছু শিখবেন না, আপনি নিজে একটু স্টাডি করবেন, এটা কখনো হতে পারে না। এটা অবশ্যই হতে হবে। সেজন্য আপনাদেরকে যেমন বিএনবিসি গাইডলাইন আছে, এনএফপি আছে, আইএসসি আছে, এনএসসি আছে, আইট্রিপল আছে, এই যে ব্রিটিশ স্ট্যান্ডার্ড আছে, এই যে এই গাইডলাইন গুলো আছে, এগুলোতে আপনাকে স্টাডি করতে হবে, রুলস রেগুলেশন আপনি বুঝতে হবে, ড্রয়িং আপনি ডিজাইন আপনি জানেন, আপনি ইনস্টল করা আপনার জন্য ডাউনলোড। এবং যদি আপনি এগুলো জানেন, এগুলোর দায়িত্ব পেলেন না, কোনো সমস্যা নেই, আপনাকে একটা আপনার বস একটা ড্রয়িং দিয়েছে, আপনি ড্রয়িং এর ভাষা বোঝেন না, ইঞ্জিনিয়ার, তখন আপনি ইনস্টল করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। যখন আপনি এই এই জিনিসগুলো আপনার ধারণা থাকবে, তখন ইনস্টলের কাজ যদি আপনি করেন, ড্রয়িং আপনার হাতের কাছে আসা মাত্রই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এখানে কি আছে। আল্লাহ না করুক, থার্ড পার্টি হোক বা যে কোনো হোক, ড্রয়িং এ কোনো কিছু যদি ভুল করে, আপনি জুনিয়র হিসাবে যদি পরামর্শ স্যারকে দিতে পারেন, হেল্প করতে পারেন যে স্যার আমার মনে হচ্ছে যে এই যে এলডি প্যানেলের যে আমার আপনার কেবল ক্যালকুলেশনটা, মনে হচ্ছে এটা আমার ভুল, বাসবার ক্যালকুলেশনটা, বিবিটি ক্যালকুলেশনটা আমার মনে হচ্ছে স্যার ভুল, এলপিএস ডিজাইন করা আছে, মনে হচ্ছে যে এটা স্যার এটা একটু, সেটা যদি আপনি একটু যাচাই করেন। এখন আপনি জুনিয়র একজন জয়েন করেছেন, আপনি আপনার সিনিয়রকে এই ধরনের কথা যদি একটা মানে পরামর্শ দিতে পারেন, জানবেন যে আপনার জন্য আপনার দরজাটা মানে সফলতার দরজা একটা ওপেন হয়ে গেছে আপনার জন্য। আমরা এটা করেছি, আমি আমার জীবনে বলি, আমি বিভিন্ন কোম্পানিতে যখন চাকরি করেছি, থার্ড পার্টি থেকে এসে সুন্দর করে স্যারকে যা বলছি, আজকে থেকে ট্রান্সফার ওয়েল টেস্ট ছাড়া কোনো থার্ড পার্টি থাকবে না, আমি নিজে কাজ করেছি। যখন সিনিয়র হয়েছি তখন এগুলো মনিটরিং করেছি। এভাবে কিন্তু আপনি আগাতে পারেন, উল্টা পথে না ছুটে 5-7টা বছর, এবং ইঞ্জিনিয়ারিং যে ফ্লেভার আছে সেটা জীবন থেকে নষ্ট হয়ে যায়, তখন শিখতে চায় না। এরকম না করে যারা জুনিয়র ইঞ্জিনিয়ার আছেন তারা এখন থেকে শিখা শুরু করেন, একটা লিস্ট তৈরি করবেন। আর যারা সিনিয়ররা যারা আছেন, যদি আপনাদের কোনো গ্যাপ থাকে ভাই, এমন হতে পারে যে অ্যাডভান্টেজ কোর্স করায়, সেই জন্য সোহেল ভাই বিষয়টা অ্যাডভান্টেজ আপনাদের আসার কোনো প্রয়োজনই নাই, আমি বলি কোনো প্রয়োজন নাই। আপনি অন্য প্রতিষ্ঠানে যান, নালে সিঙ্গাপুরে যান, আমেরিকাতে যান, ইউরোপে, যেখানে ইচ্ছা সেখানে যান। কিন্তু আজকে যেহেতু রাতে আমরা সময়গুলো নষ্ট করতেছি, যার যে গ্যাপ গুলো আছে লিস্ট ডাউন করেন, দিয়ে ইউটিউবে হোক, চ্যাট জিপিটির কাছ থেকে হোক, অনেক ওয়ে এখন এগুলো সমাধান করা, আপনারা করা শুরু করেন। দেখবেন আজকের থেকে আপনারা মানে রাতেই আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আমি লিস্ট করেন, আপনি যে 10টা জিনিস শিখবো আমি 6 মাসে বা 1 বছরে, 3 মাসে, আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন ইন্ডাস্ট্রি প্রশ্নগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে না স্যার, কোন প্রশ্নগুলা? রহমান মাহবুজ ভাই, কিসের প্রশ্ন? আমি বারবার লিখছেন আপনি, প্রশ্নগুলো বোঝা যাচ্ছে না, মানে কিসের প্রশ্ন? ওই আমি যেগুলো দেখিয়েছিলাম ওগুলা? ও, ঝড় হচ্ছে ভাইয়া। তাহলে আপনি ওই যে অ্যাডভান্টেজের এই আমাদের ইউটিউব আছে এখানে, এই আমাদের এই সেমিনার গুলো, ম্যাক্সিমাম সেমিনার গুলো আমরা এখানে দিয়ে দিই। আপনি কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে একটু থাকেন, আর কোনো সমস্যা যদি মানে এখন তো আরো কোনো প্রয়োজন হয়, এই নাম্বারটা আমার কাছে থাকে, পার্সোনালি অফিসের নাম্বার অ্যাডভান্টেজের, এটা ফোন দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো দেখেন আজকে ওয়েদার একটু ইয়ে আছে, নাহলে পার্টিসিপেন্ট আরো হয় আর কি, 200 তো হয় নর্মালি। তো দেখেন এখন কি ইলেকট্রিক্যাল প্রজেক্ট ভিজিট, ইঞ্জিনিয়ারদের ভিজিট মানে হচ্ছে আবার মহাবিপদ। মনে করেন অন্যরা ভিজিট করে গিয়ে দেখে শিখে চলে আসলো, আর আপনাকে টেকনিক্যাল ডাটা গুলো, ধরেন আপনার
কোম্পানির 4টা কোম্পানি আছে, তো আপনাকে বললো যে যান আজকে অমুক জায়গা যান। যেমন আমি যখন চাকরি করেছি কলাবাগান, আপনার ওই যে রাবার ফ্যাক্টরি, অনেকগুলো আমরা ভিজিট করতাম। আমি মাসে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে একবার করে যেতাম। তো তখন বললো যে ভিজিট করে আসেন। তো আপনি যা ছবি তুলুন না, ভিজিট মানে টেকনিক্যাল ইস্যুতে প্রথমে গুড লুকিং। যে আপনি যখন সাব স্টেশনের ভিতরে ঢুকলে এটা ভেঙে আছে, এটা নষ্ট আছে, এখানে কাপড় পড়ে আছে, এখানে পানি পড়ে আছে, এখানে আলো দিচ্ছে না, যেটা মানে চোখে দেখা যায় সেই জিনিসগুলো আপনার ঝুল টুল দিয়ে মনে করেন অবস্থা খারাপ, এগুলো দেখতে হবে। দেখার পরে এই যে ডিভাইস গুলো আছে সেগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে। আউটলুকিংটা দেখলেন, ওকে। তারপরে দেখতে হবে যেটা টেকনিক্যাল ডাটা, যদি আপনার সময় থাকে। টেকনিক্যাল ডাটা কি বাস বারটা ক্যালকুলেশন ঠিক আছে কিনা, ইনকামিং বেকার টিকিট ঠিক আছে কিনা, আউটগোয়িং বেকার গুলো ঠিক আছে কিনা, কেবল মার্কিং আছে কিনা, ফেল সেপারেটর আছে কিনা, আপনার হচ্ছে আর্থিং আছে কিনা, রাবার ম্যাট আছে কিনা, তারপর হচ্ছে আপনার ডেঞ্জার সাইন আছে কিনা, তারপর হচ্ছে ফার্স্ট এড আছে কিনা, ডিবি চেক লিস্ট আছে কিনা, এসএলডি আছে কিনা। এই যে কথাগুলো বলতেছি, এখন যদি আপনার ধারণায় না থাকে, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে আপনি আপনার এই জিনিসগুলো আপনি দেখবেন? ওই যে যেমন ডাক্তাররা আমাদের এক্স রে করে দেখে, তো ওটার উপর তো উনি স্টাডি করেছে, সেই জন্য তো আপনি যখন আপনি বুঝে যাবেন এই জিনিসগুলা, মনে করেন এখানে 300 অ্যাম্পিয়ারের এটা হচ্ছে ডিবি, 300 অ্যাম্পিয়ারের জন্য সবকিছু ঠিকঠাক আছে কি না, আপনি যখন এটা মানে কিছু খালি চোখেও আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো আপনার দেখতে হবে। তারপরে এই যে দেখেন মেন বেকার ক্যাপাসিটি, মেন ইনপুট কেবল, নিউট্রাল কেবল, আর্থিং কেবল, মেন বাসবার কেবল, মেন লিঙ্ক কেবল, তারপর হচ্ছে কেবল সিলেকশন ঠিক আছে কিনা, কেবল নাম্বারিং ঠিক আছে কিনা, এই জিনিসগুলো। আচ্ছা, তারপরে এখানে একটু এখন আমরা পড়ালেখায় আসি যে ট্রান্সফরমার এবিসি লাইসেন্স বলেন বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে বলেন, এই বিষয়টা এরকম থাকে যে ট্রান্সফরমারের যে দুইটা সাইড থাকে সেটা কোন পাশে কোন কানেকশন দেওয়া হয়। তো এই জিনিসটা লেখাপড়া আমরা করি বা বইয়ে থাকি, এটা ভুলে যাই, অনেকে ভুলে যায়, হুট করে প্রশ্ন করলে এটা পারে না। আজকে ইনশাআল্লাহ এই 2 মিনিট আলোচনা থেকে বলবেন না, কোনোদিন বলবেন না। আসলে কিছু বিষয় একটু নিজের মতো করে আপনার মনে রাখতে হবে। এখানে দেখেন স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার ইন প্রাইমারি সাইড ইজ কানেক্টেড উইথ ডেল্টা কানেকশন, সেকেন্ডারি সাইড ইজ কানেক্টেড উইথ স্টার। এটা তো বইয়ের ভাষা, এটা লেখা আছে, পড়লাম, মনে থাকলো, কিছুক্ষণ পর ভুলে যাবো। কিন্তু কিছু জিনিস একটু একটু ব্যতিক্রম করে মনে রাখতে হবে যে দেখেন এই যে পাঁচটা হচ্ছে সাপ্লাই থেকে আসলো, রেড ইয়েলো ব্লু, আচ্ছা 3টা লাইন লাগে, রেড ইয়েলো ব্লু 3 ফেজ। তো 3টা কোথায়, এই যে ডেল্টা যেটা হয় এটা 3টা লাইন থাকে, তাহলে এই পাশে ডেল্টা। রেড ইয়েলো ব্লু, এখানে দেখেন নিউট্রাল, এই যে এন, এই নিউট্রাল কোথায় বের করা হয়, রেড ইয়েলো ব্লু। এই যে আপনার যে সেকেন্ডারি সাইডে যেটা আপনার স্টার কানেকশন, এই স্টার থেকে নিউট্রাল শুধু বের করা সম্ভব। তাহলে আমরা যেহেতু এটা ইউজার পয়েন্টে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করি, ওখানে 220 লাইন অবশ্যই লাগবে। সেই ক্ষেত্রে আপনার যেহেতু 4টা মাধ্যম থাকতেছে, এই স্টারেই 4টা বের করা সম্ভব, ডেল্টাতে সম্ভব না। তাহলে আপনি এখন বলেন, এই কথাটা যদি শুধু মনে থাকে আপনি কোনোদিন বলবেন না। সেজন্য এই পাশে ডেল্টা, এই পাশে স্টার। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন দেখেন, এই রেডে 2টা কেবল, এখানে একটা কেবল, কেন? আপনারা দেখেছেন, আপনারা যারা চাকরি করতেছেন, যে এসটি সাইডে চিকন কেবল দেওয়া থাকে, আবার আবার স্টেপ ডাউন ট্রান্সফরমার বলতেছে, আবার এদিকে আছে একাধিক কেবল বা মোটা কেবল দিচ্ছে। এটার অর্থটা এটা যে এই পাশে হচ্ছে এসটি সাইডে বা প্রাইমারি সাইডে আপনার ভোল্টেজ হাই থাকে, 33 কেভি 11 কেভি থাকে। আর এই পাশে থাকে কি, সর্বোচ্চ ভোল্টেজটাকে দেখেন 33 কেভি, 11 কেভি কে আপনার 440 ভোল্টে আপনি কনভার্ট করলেন। তাহলে এখানে কি হয়, কারেন্ট বেড়ে যায়। একটা প্যারামিটার হচ্ছে যে কারেন্ট বেড়ে গেলে কেবল সাইজ বেড়ে যায়। আরো অনেক ফ্যাক্টর আছে কেবল ক্যালকুলেশনের, এটা একটা বিগ ফ্যাক্টর, যে কারেন্ট বেড়ে গেলে কি হয়, কেবলের সংখ্যা বা হচ্ছে কেবল সাইজটা হাই হয়ে যায়। এই বিষয়গুলো আচ্ছা ভাই, আপনি এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে না, এই প্রশ্নগুলা যদি আপনার প্রয়োজন হয় আপনি স্ক্রিনশট দিয়ে রাখছেন, আর না হয় যে কোনো ইস্যু হলে আপনি আমার নাম্বারে ফোন দিয়ে আমি সমাধান করার চেষ্টা করছি। তো বুঝতে পারছেন, আর এখানে হর্ন গ্যাপ বা হচ্ছে আপনার এই বুশিং গুলা কি 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 অনেক কিছু আছে, এগুলা
বিস্তারিত আরো বলবো না, অনেক টেকনিক্যাল বিষয় আলোচনা করবো আপনাদের সাথে আজকে ইনশাআল্লাহ। আর আমাদের অফিস থেকে মেসেজ দিচ্ছে আপনাদেরকে যে যারা আমাদের সাথে থাকতে চান বা এই বিষয়গুলোকে আরো পরিষ্কারভাবে জানতে চান, তারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রদান করবেন। যারা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রদান করবেন, যারা কোর্স করতে ইচ্ছুক, তার সাথে আমি ডিরেক্টলি কথা বলবো। আমি আবারও বলতেছি যে এখানে কোর্স করতে হবে বিষয়টা না, আমি ডিসকাস করব আপনার সাথে বা আপনার চাহিদা অনুযায়ী যদি মনে হয় যে আপনাকে আমরা হেল্প করতে পারবো আমরা। আর একটু অ্যাডভান্টেজ এবং এনএডিএল ইঞ্জিনিয়ারিং, আমরা সেল সার্ভিস, অটোমেশন, মেশিনারি এবং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি নিয়ে বাংলাদেশে কাজ করি। এবং মজার বিষয় হচ্ছে যে আমরা এখন মেডিকেল ইকুইপমেন্ট নিয়েও কাজ করছি, এমআরআই মেশিন থেকে শুরু করে ইনভার্টার, পিএলসি, সেল সার্ভিস থেকে দীর্ঘদিন থেকে কাজ করতেছি। আপনাদের এই কথাটা হচ্ছে দাওয়াত করে নিয়েছে, আমাদের একটু অ্যাড করে দিলাম আর কি। ধন্যবাদ সাথে থাকার জন্য। যে অ্যাডভান্টেজ কোর্সটার প্রাইসটা কত? এটা আমাদের 7,500 টাকা কোর্স ফি, ফুল কোর্স ফি। আর আমরা আপনাদেরকে ফার্স্ট সিরিয়াল 10 জনকে আমরা 6,000 টাকা নিই, ঠিক আছে? তো আজকে এই 6,000 টাকার থেকেও কিছু আমরা একটা অফার দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের জন্য কিছু কনসিডার করবো আজকের জন্য, যে যারা ভর্তি হওয়ার জন্য কনফার্ম করবেন তারাকে একটা আমরা আরো এখানে কিছু ছাড় দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আজকের জন্য শুধু। তো যাই হোক, আমরা কোর্স পরে বলি, আলোচনা করি। তো দেখেন, আপনারা দেখেছেন যে আপনাদের বাড়ির পাশে, আমাদের বাড়ির পাশে মাথার উপরে ফিউজ থাকে, ফিউজ থেকে এসে ড্রপ আউট, ফিউজ থেকে এসে আমাদের ট্রান্সফরমার চিকন তারের মধ্য দিয়ে আসে। এটা তো আমি বললাম যে কেন চিকন তার দিয়ে আসা এদিকে মোটা হয়, এটা তো আপনারা কিছুটা প্রশ্ন উত্তর পেয়েছেন। আর একটা হচ্ছে, দেখেন এখানে প্র্যাকটিক্যালি আমরা একটু দেখি যে 500 কেবি ট্রান্সফরমার একটা এই ড্রপ আউট ফিউজ কিভাবে ক্যালকুলেশন করবেন। এই যে আমরা সবকিছু মান বসাইলাম, দেখেন আমি একটু শর্ট করতেছি। 27 অ্যাম্পিয়ার কারেন্ট, আমরা ভাবা যায় 500 কেবি ট্রান্সফরমার 27 অ্যাম্পিয়ার কারেন্ট, 27 অ্যাম্পিয়ার কারেন্ট কত চিকন একটা তার দিয়ে তো চলে আসবে। এখন আসার পর রিস্ক ফ্যাক্টর যদি 1.25 নিই, এটা আপনার ভেরিয়েবল হয়, তাহলে 33 অ্যাম্পিয়ার। এখন দেখেন, ধরেন এই সূত্রটা ঠিক আছে, সেফটি ফ্যাক্টরটাও ধরেন ঠিক আছে, 33 অ্যাম্পিয়ার। এখন আপনি লিখে দিলেন যে 33 অ্যাম্পিয়ারের ড্রপ আউট ফিউজ লাগবে। মজার বিষয় হচ্ছে যে এটা বাজারে হয় কিনা, এটা প্রডিউস হয় কিনা, এটা স্ট্যান্ডার্ড, এটা জানেন না। তাহলে সারা দেশ খুঁজে তো উনি আপনার 33 অ্যাম্পিয়ারের ফিউজ পাবে না, কিন্তু আপনার চাকরি যাবে এবং মান সম্মান যাবে। সেজন্য আপনাকে যে কোনো ডিভাইস বা যে কোনো ক্যালকুলেশন করে লেখার আগে পরে ওই জিনিসটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সমাজে প্রডিউস হয় কিনা সেটা আপনাকে জানতে হবে। আপনার বাজারে আছে কিনা সেটা বিষয় না, এটা প্রডিউস হয় কিনা, মানে তৈরি হয় কিনা, এটাই আপনাকে জানতে হবে। এটা জানার এখন অনেক পদ্ধতি, নেট আপনার হাতের কাছে আছে, আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন লিস্ট গুলো। এখন ট্রান্সফরমারের দুইটা সাইড, এটা দুইটা সাইড আছে, এলটি এবং এসটি। আপনি দেখেন এটা কেবল ক্যালকুলেশন কি, কারেন্ট ক্যালকুলেশন করতে হয়, কারণ কি বাস বার থেকে শুরু করে সকল ডিভাইস আমাদের ট্রান্সফরমার থাকে কেভিএ রেটিং এ, কিন্তু আমাদের অ্যাম্পিয়ার নিয়ে সকল ক্যালকুলেশন করতে হয়। তো এই সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করে আপনি পাইলেন 5.24, এটা ক্যালকুলেশন করে হচ্ছে 139.12 পেয়েছেন সেকেন্ডারি। দেখেন প্রাইমারিতে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এখানে 139 অ্যাম্পিয়ার কারেন্ট কনভার্ট হয়ে কারেন্টটা বেড়ে যাচ্ছে, সেজন্য এদিকে কেবল সাইজ বেড়ে যায়। এই জিনিসটা আপনি সূত্র থেকে করতে পারেন পাওয়ারের। আর একটা করতে পারেন, কেবি এর সাথে 0.0524 এই সংখ্যাটা যদি আপনি গুণ দেন তাহলেই আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে 100 কেবি ট্রান্সফরমার আমি সূত্র দিয়ে এত কিছু আমাকে যখন করতে হইলো, না করে 0.052 যদি আমি গুণ দিই তাহলে মানটা চলে আসবে। এখন স্মার্টলি দেখেন, ধরেন আপনি, আমি পরীক্ষা দিচ্ছি, আপনি ধরছে আপনি এত কিছু ক্যালকুলেশন করে রুটির মান টান বসিয়ে সব এতগুলো ডাটা বসে আমি এটা দুম করে এটা বলে দিয়েছি, আমার চাকরি হবে, আপনার চাকরি হবে না। কারণ যারা জব দেয় তারা প্রফেশনালি শর্টকাট পথ অবলম্বন করতে পারে, যারা যত করতে পারবে তারাই। এখন প্রশ্ন হচ্ছে এটা করলেন, আর এই পাশে যেটা করলেন 1.3 যদি গুণ দেন তাহলে আপনি পেয়ে গেলেন। তাহলে দেখেন সূত্রতে যেটা পাচ্ছেন সেটাও আপনার এই শর্টকাট বসায়ও কিন্তু হয়ে যাচ্ছে। মজার বিষয় হচ্ছে যে এই ধরনের শর্টকাট ইউজের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই ভ্যালুটা আমি কোথায় পেয়েছি এটা জানতে হবে। কি বললাম, এই ভ্যালুটা আমি কোথায় পেয়েছি এটা জানা খুবই জরুরি। যদি আপনি না জানেন এটা, তাহলে কিন্তু আপনি, মানে যদি আপনার প্রশ্ন করে বসে যে আপনি এটা ডাটাটা কোথায় পেলেন, তাহলে আপনি বিপদে পড়বেন।
আর না গেলে আপনি মানে অসম্পূর্ণ একটা ডাটা আপনি জেনে থাকেন। তো আমি আপনাদেরকে আবারও মেহরবানি করবো, আহ্বান জানাবো যে এই যে দেওয়ান যেমন এই কথাটা আপনাকে বললাম, এটাও কিন্তু এই যে এখানে দেওয়া আছে। আপনারা এই ইউটিউব চ্যানেলে যাবেন, আমি ওটা আলোচনা করলাম না এখানে, আপনাদেরকে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে যে এই আপনার ট্রান্সফরমার নেম প্লেট থেকে কি সেট পয়েন্ট কি, এগুলো সব দেওয়া আছে। আপনি কষ্ট করে একটু এই জিনিসটা দেখবেন, তাহলে আপনার একদম মানে পরিষ্কার হয়ে যাবে ওই পয়েন্টটা। ঠিক আছে, আমি লিঙ্কটা এই ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু ঘুরে আসবেন। মানে এই জন্যই বলতেছিলাম যে আসলে আমি এই এটাকে এমন ভাবে সাজাচ্ছি, 316টা মতো ভিডিও আছে, আরো ভিডিও দিব প্রতিনিয়ত, যা আপনারা আমরা যেন ইজি ভাবে এই জিনিসগুলো বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা তাদের কাছে যাই। তাহলে বুঝতে পারলেন যে শর্টকাট। আরেকটা হচ্ছে যে এসএলডি, যে এসএলডি এখন আমি আসি এসএলডি বা এসএলডি করার আগে এই জায়গাটা আলোচনা করতে পারি যে আমাদের যে চারিদিকে দেখেন লোড আমরা যে ইউজ করি, দেখেন এখানে হচ্ছে একটা জিনিস, এখানে কি করলাম ট্রান্সফরমার থেকে, এই ট্রান্সফরমার থেকে আপনি কনভার্ট করে আপনি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হলো। তারপর আরেকটা আমাদের খুব মানে প্যারাদায়ক জায়গা আছে যে, বা মজার জায়গাও বলতে পারেন, যে আপনার ইউজ ইউজ যেটা করে সেটা কি ডাটা হয়, তার একক কি হয়, ওয়াট হয়, আর বড় হলে কিলো ওয়াট হয়। তাহলে ধরেন আপনার বস বললো যে সোহেল সাহেব জানে যে 25 কিলো ওয়াটের ওখানে একটা মোটর বসাবো 3 ফেজের, কেবলের রিকুয়েশন দেন, ব্রেকার দেন, বাস বার দেন, আপনি কি লিখবেন? তাহলে আপনার রেসপন্সিবিলিটি কি হয়ে দাঁড়ালো? প্রথমে আপনার বস বললো 25 কিলো ওয়াটের একটা মোটর আপনি শুধু অন করবেন। অন করার জন্য কেবল লাগবে, ব্রেকার লাগবে, তারপর আবার কেবল বা বাস বার লাগবে। তাহলে এখন আপনার আপনার যখনই 25 কিলো ওয়াট বললো, 25 কিলো ওয়াটের সাথে সাথে আপনার এটাকে অ্যাম্পিয়ার জানা আপনার জন্য জরুরি হয়ে গেছে। তাহলে বলেন 25 কিলো ওয়াট সমান কত অ্যাম্পিয়ার? আপনি √3 VI cos θ করতে পারেন, পাওয়ার সূত্র এটাতে করতে, সিঙ্গেল ফেজে করতে পারেন। 25 কিলোওয়াটকে দেখেন কিলোওয়াটের সাথে 1.8 গুণ দিলে আপনি কারেন্ট পাবেন 3 ফেজে। কিলোওয়াটের সাথে 5.68 গুণ দিলে আপনি পাবেন হচ্ছে সিঙ্গেল ফেজে। এখন এটা আপনি দেখেন কত সেকেন্ড, ন্যানো সেকেন্ড, মনে করেন 3 সেকেন্ডে আপনি এটা এটা বের করতে পারবেন। আর যদি এই সূত্র দিয়ে আপনি বের করতে চান আপনার সময় লাগবে বা আপনাকে অনেক ডাটা জানতে হবে। ঠিক আছে, তো অবশ্যই পাওয়ারের সূত্র আপনাকে জানতেই হবে, আর শর্টকাট গুলো আপনাকে মনে রাখতে হবে। এখন এই 1.8 বা 5.68 কোথা থেকে আসলো? এটা আসলো এই পাওয়ারের সূত্র থেকে। আমি এটা বললাম, আবারও বলতেছি, এই ইউটিউবে এগুলো ডিটেলস দেওয়া আছে। আমি একটা পার্ট আপনাদেরকে দেখাবো যে এই 1.8 কিভাবে আসলো। এটা আসলে এরকম, এই যে পাওয়ারের সূত্রটাই আমি লিখতেছি, √3 আচ্ছা, ভি। এখানে তো সেফটি ফ্যাক্টরটা ধরা হয়নি। হ্যাঁ, সেফটি না ফ্যাক্টরটা না, সবটা একটু ধরা হয়েছে, cos θ মান ধরা হয়েছে। এই যে এখান থেকে এই কনভার্ট করে তো এটাতে নিয়ে এসছে, আমি দেখাচ্ছি আপনাকে। এটা দেখেন পি মানে আমরা একক বের করছি, তাহলে কি 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000, √3 মান হচ্ছে 1.732 ইন্টু ভি, এখানে কত 420 বা 10 আপনি নেন। নমিনাল ভোল্টেজ আমরা কত নিই, 400 নিই, 400। তারপরে হচ্ছে নমিনাল ভোল্টেজ, তারপরে হচ্ছে আপনার কস্ট মানে ভাই যেটা বলো সেফটি ফ্যাক্টর 0.8 নিলাম। এখন হিসাব করে একটু দেখেন, যেদিকে 5.5424 এটা হয়, এটাকে ভাগ করলে 1.8 হয়। ভাই, এই 0.8 তো পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু। হ্যাঁ, সেফটি ফ্যাক্টর যেটা আমরা 1.25 ধরি। ওটা ওয়ান, আহ ওই ভাই আমি থামাই আপনাকে, ওই সেফটি ফ্যাক্টরটা আপনি কোন ক্ষেত্রে কত ধরবেন ওটা আপনার প্রেক্ষাপটের উপরে ডিপেন্ড করে, ওটা ভেরি ভেরি করে কিন্তু। যেমন ধরেন না, এটা তো একটা গাইডলাইন থাকে আপনার এনএফপিএস 70 অনুযায়ী। 1.25 টা তো এনএফপিএস 70 তে উল্লেখ করে দেয়া আছে। মানে কত দেওয়া আছে, 1.25
এইটা 1. সম্ভবত 2.25 ধরলে, মানে আপনার কিলোওয়াটকে 2.25 ধরে গুণ করলে তাইলে আপনার সেফটি ফ্যাক্টর সহ অ্যাম্পিয়ারটা চলে আসে। না, আমি আপনাকে বলি, এটা তো আমরা সূত্রকে কনভার্ট করলাম। হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ। যেটা বলছেন যে এনএফপিএ তে সম্ভবত বললে হবে না, তাহলে সম্ভবত বললে আপনার ডাটা আমি নিব না এখানে। না, সম্ভবত না, আমি এটা শিওর। হ্যাঁ, যদি আপনি আমি শিওর এটা হন শিওর তাহলে ওয়ান পয়েন্ট টু তাহলে ফাইভ আপনার সাথে কথা হ্যাঁ, আছে। হ্যাঁ, আমি বলি, হ্যাঁ, হ্যাঁ। আপনার এইখানে আপনার অ্যাম্পিয়ারকে আপনার সেফটি ভেক্টর দিয়ে গুণ দিলে হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু একটু প্লিজ, আমি একটু বলি। হ্যাঁ, সেটাই তো, মানে হ্যাঁ, ওভারঅল আপনার প্রোডাক্টের উপরে এখানে দিলেই ভাইয়া যেটা হচ্ছে। ভাই যেটা দেখাইছে সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল অ্যাম্পিয়ার কত আসবে সেটা দেখাচ্ছে। তাই এখন তো। হুম, আপনি হুম, সেফটি হুম। ফ্যাক্টর আপনি ওই যে ভাইয়া বললো না যে কোথায় ইউজ করবেন ওইটার উপরে বেরি করে সেফটি ফ্যাক্টর, আসলে আপনি কোথায় ইউজ করবেন সেই অনুযায়ী সেফটি ফ্যাক্টরটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আমি বলি একটু একটু মানে হ্যাঁ, আপনারা ডিসকাস করবেন, কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে তাহলে আরো বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে, আরো ভাই যারা আছে। আমি আপনাকে বলি, ওই ভাইকে আমি কেন থামাইলাম জানেন? এখানে কিন্তু একটা মজা আছে যে আপনি সম্ভবত যখনই বলবেন তখন ওই ডাটা নিয়ে কাজ করা যাবে না। হ্যাঁ, তো দেখেন, আপনি বললেন ধরেন যে 1.25 সেফটি ফ্যাক্টর, না, 1.25 হচ্ছে স্টার্ট পয়েন্ট। 1.2 থেকে গাইডলাইন এটা বলছে 1.2 থেকে 2.5 গুণ আপনি বেশি নিতে পারবেন। এটা এখন এখন দেখেন, তাহলে এখন এখন মজার বিষয় হচ্ছে 1.25 থেকে 2.5 গুণ, তাহলে আপনি 2 অত নিতে পারেন গুণ, 1.8 নিতে পারি। বুঝেন কিন্তু ঘটনাটা, মানে 1.25 থেকে 2.5। এখন ঘটনা হচ্ছে কি, যে এই প্রেক্ষাপটটা কি, যেমন আপনার যেগুলো লাইট লোড সেগুলোতে এই 1.25 দিয়ে গুণ করে আপনার হয়ে যাবে, কিন্তু যেখানে মোটর লোড বা হেভি লোডকে 2.5 গুণ আপনি বেশি আপনি সেফটি ফ্যাক্টর ধরবেন। মঞ্জু ভাই, বুঝতেছেন বিষয়টা? এইভাবে হুম, হুম। গাইডলাইন গুলোকে আপনার ভেরিয়েবল আছে যে ওরা একটা রেঞ্জ দিয়ে দেয়, আপনি যে এটাই নিতে হবে বিষয়টা এরকম না। যে ধরেন অনেকে অনেক জায়গাতে বলে যে সেফটি ফ্যাক্টর যেমন আপনার আরএসি তে নেয় বাসবারের ক্ষেত্রে আপনার কত, কে কে বলতে পারে? বাসবারের ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে কত নেয় সেফটি ফ্যাক্টর? 1.55 নেয়, বুঝছেন? তো বাসবারের ক্ষেত্রে এত অ্যাম্পিয়ার পার স্কোয়ার মিলিমিটারে। আর হুম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নেয় 1.09 নেয়, আরএসি নেয়। তো আরএসি বলেন তো, আরএসির কোন গাইডলাইন দেওয়ার ক্ষমতা আছে? কেউ বলতে পারবেন এরকম? না, এটা তো আপনি যেটা বলছেন ভাইয়া, ওটা তো হচ্ছে আরেকটা কথা দেখছেন যে পারভেজ ভাইয়া লিখছে, আমি এটাও আসতেছি, দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে বাসবারের ক্ষেত্রে আমি বলতেছি, ওটা তো আপনি কিলোওয়াটের সাথে এটা দিচ্ছেন, অ্যাম্পিয়ার বের করার সময় যে সর্বোচ্চ কত বেকার আপনি বড় নিতে পারবেন এটা দিয়েছেন আপনি। হ্যাঁ, তো যাই হোক, আপনার আরএসি বা নিরাপদ বিভিন্ন বিভিন্ন আপনার গাইডলাইন, কোন অডিট টিম কোন গাইডলাইন দেওয়ার তাদের ক্ষমতা নেই। মানে ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড বা সিভিল মেকানিক্যাল যেটাই বলেন না কেন, কোন রুলস রেগুলেশন তারা দেওয়ার ক্ষমতা নেই। তারা কি করে, তারা ওই যে যে বললাম যে 1.25 থেকে 2.5 গুণ একটা স্ট্যান্ডার্ড রেঞ্জ দিয়ে দেয়, ওইটাকে অ্যানালাইসিস করে কোন জায়গাতে আপনার পারফেক্ট ডাটাটা নিলে ভালো হবে, 2 নিলে ভালো হবে না 2.2 নিলে ভালো হবে না 1.25 নিলে ভালো হবে, অ্যানালাইসিস করে বাস্তব ইঞ্জিনিয়ার যারা আছে এবং অ্যানালাইসিস টিম অ্যানালাইসিস করে তারা একটা রিপোর্ট করে যে এটা নেবে না। বুঝতে পারবে? বোঝা গেছে এবার বিষয়টা? হয়তো বা পরিষ্কার হচ্ছে আপনাদের। আচ্ছা, Okay. তারপর এক এক ভাই লিখেছেন, ওটা আমি আপনার দেখাচ্ছি, ওটা কিভাবে রেফারেন্স যারা নতুনদের জন্য ভালো হয়। তাহলে এই যে এই সিঙ্গেল পেজের ক্ষেত্রে আমি পয়েন্ট আসি যে সিঙ্গেল পেজের ক্ষেত্রে সেম ভাবে 25 কিলোওয়াটের সাথে যদি আপনি এই ডাটাটা দেন তাহলে মেন পাবেন। আর সেফটি ফ্যাক্টর কতটা নেবেন আপনি ওটা ভেরি করবে আপনি কোন জায়গাতে এই জিনিসটা ইউজ করতেছেন, প্রিয় ভাই। তাহলে আপনার জন্য ফ্যাকচুয়াল ক্রিয়েট হবে না। না হলে যদি আপনি একটা ডাটাকে যদি আপনি মেজর ডাটা হিসেবে ধরে থাকেন তাহলে আপনি যে জায়গাটা মনে করেন ওটা ফল মানে হবে না, সেখানে ফল করবেন আপনি। কেমন? আচ্ছা, এই যে ভাই আপনার পয়েন্টে চলে এসেছে, আপনি যেটা লিখছেন একজন ভাই, খুবই থ্যাংক ইউ পারভেজ ভাইকে, যে এই জিনিসটা হয় এসএলডির ক্ষেত্রে, যে এসএলডি যখন আপনি করবেন তখন যে লোড থাকবে, আউটপুট লোড, এই লোডের কত গুণ বেশি আপনি এই বেকারটা নিতে পারবেন, সার্কিট ব্রেকারটা। এখন যদি মনে করেন মন মতো নেন তখন তো আপনার সেফটি ফ্যাক্টর হিসেবে কাজ করবে না। আর এই অডিট বলেন, কমপ্লেন্ট বলেন, এরা তো সেফটি নিয়ে কাজ করে।
তখন কি বলতেছে দেখেন এখানে, এই যে এটা একদম আরএসির আমি উল্লেখ করেছি এখানে, যে বলতেছে এখানে একটু যে ওভার সাইজ সার্কিট ব্রেকার অ্যাকর্ডিং টু কানেক্টিং লোড বুঝেন, সিভি সাইজ ফর টিপি কন্টিনিউয়াসলি মোটর বা মেশিন লোডের ক্ষেত্রে কিলোওয়াটের সাথে 2.37 গুণ দিবেন ওই স্থানে যখন আপনার থাকবে 380 ভোল্ট। আবার বলছে যেখানে 400 ভোল্ট থাকবে সেখানে 2.25 গুণ বেশি নিতে পারবেন। কথা বুঝে গেছে? তাহলে এই মেশিন তো লোড আমি আমি এইটার কথাই বলছিলাম অ্যাকচুয়ালি। এটা ওই যে এনইপিএস 70-তে এইটা দেয়া ছিল মোটর লোডের ক্ষেত্রে 2.25, এটা আমি দেখেছিলাম। হ্যাঁ রাইট, আমি আমি আপনাকে বলছি কি এটা হচ্ছে কি ওরা সেফটি অ্যানালিসিস করে ওই যে আমি যেটা কথা বললাম এখন দেখেন আপনি 2.5 থেকে হ্যাঁ 2.5, তো দেখেন এই রেঞ্জের মধ্যে কিন্তু এই ডাটাগুলো আছে, এটা ওরা অ্যানালিসিস করে একটা ভ্যালু নির্ধারণ করে দিই। ভাই বোঝা গেছে বিষয়টা? যে তারপর দেখেন এখানে কিন্তু আরো কম ইউজ করেছে, এখানে সেফটিকে আরো হাই করেছে কিলোয়াটের সাথে, যে যেন এখানে 2.2 না 2.5 নিতে পারতো, কিন্তু না আরো কম নিয়েছে যেন ওনার সেফ থাকে। আপনার বোঝা গেছে ব্রাদার? আচ্ছা, এখন আবার এখানে কি বলছে যে সিভি সাইজ ফর এসপি মানে সিঙ্গেল ফেজ কন্টিনিউয়াসলি মোটর বা মেশিন লোডের ক্ষেত্রে কিলোওয়াটের সাথে 7.1 আপনি যদি দেন ওই জায়গাতে 220 ভোল্ট থাকতে হবে, তাহলে আপনি এত গুণ বেশি নিতে পারবেন। মনে করেন জুনিয়রদের জন্য বলতেছি যে হয়তো আপনাদের একটু বুঝতে কষ্ট হবে, একটু কমটা করি, যে ধরেন আপনার 20 অ্যাম্পিয়ার লোড এই জায়গাটাতে এই মেশিনটাতে 20 অ্যাম্পিয়ার খাচ্ছে, আর 20 অ্যাম্পিয়ার খাচ্ছে, কারণ বেকারটা আপনি 40 অ্যাম্পিয়ার দিতে পারবেন, আপনি 44 অ্যাম্পিয়ার দিতে পারবেন যদি 4 অ্যাম্পিয়ার নাই। কথা বলছি যে এটা এত গুণ আপনি এটা 2.5 গুণও বেশি দিতে পারবেন যদি মেশিন লোড বা কন্টিনিউয়াস লোড হয়। এই জিনিসটা আপনাকে বলতে যে সর্বোচ্চ কত, কারণ এসএলডি তে যদি আরোই আপনি মনে করেন বেশি অনেক বেশি দিয়ে দেন তাহলে ওটা আপনার ওই এসএলডিটা কোনো কাজে আসবে না, ওটা আপনাকে আবার ঠিক করতে হবে সেট পয়েন্টের জন্য। আচ্ছা, এখন দেখেন বাসবার ক্যালকুলেশন করে, এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বাসবার উইথিন দ্য থিকনেস কারেন্ট ডেনসিটি, তো সেক্ষেত্রে কি হয় যে কপার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.58 পার স্কয়ার মিলিমিটার, অ্যালুমিনিয়াম কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.09 পার স্কয়ার মিলিমিটার। এটা কে বলছে? পার আরএসসি এবং এনএফটিএ বলছে এই বিষয়ে। তো এটা আপনি আমাদের ক্লাসের কিছু আছে পিডিএফ আছে, ওই জায়গাটাতে আপনাদের একটু আলোচনা করি, একটা বিষয় একটু পরিষ্কার করি বাসবার একটা বিশেষ করে। আমাদের কাছে এই যে বিএনবিসি এনএফটি এর কম্পারিজন গুলো করা আছে, যে কোন কোন স্ট্যান্ডার্ডে কিভাবে আমরা কাজ করেছি বা কিভাবে কাজ করবেন, এগুলো ছোট ছোট করে কাটা 10 পেজ 12 পেজ 1 পেজ করে যেটা যখন প্রয়োজন ও আমরা করে রাখছি আপনাদের সুবিধার জন্য। এই যেগুলো হচ্ছে আমাদের ক্লাসের প্রেজেন্টেশন, হ্যাঁ এক একটা ক্লাসে এক একটা আলোচনা হয়। এই যে বাসবার ক্যালকুলেশন, আপনি একটা জিনিস মজা পাবেন যারা এখানে অনেক সিনিয়র পার্সন আছেন, যে এই ক্লাসটা করতে আমার 40 মিনিট সময় লাগে, ঠিক আছে? এখানে আমরা কি শিখি দেখেন, এটা কোথায় বা কেন ইউজ করি, কি টাইপের বাসবার কিভাবে হয়, তারপর হচ্ছে কপার বাসবার অ্যালুমিনিয়াম বাসবার যে সচরাচর যেহেতু ব্যবহার করা হয়, তো সেই ক্ষেত্রে বিষয়গুলা কোনটা কি আর বৈশিষ্ট্য দেখেন। কারেন্ট ক্যারিং ডেনসিটি হচ্ছে 1.5 থেকে 3.2 সর্বোচ্চ। তারপর হচ্ছে আমরা এনএফপি বা আরএসি কোন ডাটা নিয়ে কাজ করে, অ্যালুমিনিয়ামের 0.8 থেকে 1.5 পর্যন্ত হয়, সেটা নিয়ে কিভাবে কাজ করে। তারপর আমাদের সূত্রটাকে জানানো হয়। তারপর হচ্ছে বাজারে কি কি অ্যাভেলেবল হয় জুনিয়রদের জন্য ধারণা দেওয়া হয় যে বাসবার গুলো এরকম সাইজ গুলো এরকম হয়। তারপর হচ্ছে দেখেন এখানে একটা প্রশ্ন ক্রিয়েট করেছি আমরা বোঝানোর জন্য, যে ডিটারমাইন দ্য বাসবার সাইজ ফর সেকেন্ডারি সাইড of a 440 kVA transformer in primary এবং সেকেন্ডারি এত সাবস্টেশন ইউজিং 3-phase সিস্টেম এন্ড অ্যাপ্লাই সেফটি ফ্যাক্টর করে আমাকে বাসবার নির্ধারণ করে দাও, এটা বলছো। তখন দেখেন আমরা কি করি, এটাকে টোটাল সেফটি ফ্যাক্টর দিয়ে কারেন্ট বের করি, কারেন্ট বের করার পর ধরেন 812 হয়েছে, 812 হওয়ার পরে এখানে কি কি স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করি সেটা একটু নোট দিয়েছি, স্ট্যান্ডার্ড গুলো কি কি আছে। তারপর দেখেন
যে 812 অ্যাম্পিয়ার জন্য কত সাইজের বাস বার লাগবে। তো এরিয়া অফ বাস বার থিকনেস উইথ ডেপথ দিয়ে আমরা এখানে বের করি যে দেখেন যে এটার জন্য এত লাগে। তারপর হচ্ছে টোটাল কারেন্ট পার স্কয়ার মিলিমিটার, টোটাল কারেন্ট কত 812। তারপর হচ্ছে পার স্কয়ার মিলিমিটার কার, এটা আমি কপার নিয়ে করবো, কপার দিয়ে ভাগ করলাম 524 স্কোয়ারটা একদম লাগবে। তো এটার জন্য তাহলে থিকনেস একটা ধরে দেখেন 52.4 এবং 9, এটা তো উইথ হয় না, সাইড হয়, তাহলে সাইড ইন্টু 10 হলে আপনার 812 প্লাস আপনার কারেন্ট নিতে এই বাসবান অ্যাম্পিয়ার নিতে পারবে। এভাবে সাইজ ক্যালকুলেশন করতে পারবো আমরা একদম নেম প্লেট দেখে। তারপর হচ্ছে আমরা যেটা পারবো যে অ্যালুমিনিয়াম এবং কপারেরটা আমরা বের করলাম, করার পরে দেখেন হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু নো, ফাইন্ড আউট দ্য ওয়েট অফ বাসবার, কত কেজি আমার ওয়েট মানে বাসবার লাগবে সেটা আমরা বের করব এখানে এই আলোচনা থেকে। যে ধরেন 5 ফিট লেন্থ হচ্ছে 5 ফিট, উইথ হচ্ছে 60, থিকনেস হচ্ছে 10, এটা দিয়ে আমরা টোটাল ওয়েটটা বের করতে পারবো। আচ্ছা, ওয়েট বের করার জন্য যে কনভার্টিং যে এগুলো আছে সেটাও এখানে দেখাই দিয়েছি যে ফিট, ইঞ্চি, মিটার, সেন্টিমিটার কিভাবে হয়। করার পরে দেখেন টোটালি যে ফাইনালি যে গোলটা আসলো যে আমার কতটুকু লাগবে, বাসবারের ওয়েট 8.189 কেজি একটা বাসবার। তাহলে হচ্ছে ফেজ এবং নিউট্রাল সমান, চারটার জন্য 32 পয়েন্ট এত, আর্থিং বাসবার হচ্ছে 50% ধরে আপনার 4.09 কেজি, টোটাল আমার 36.85 কেজি, টোটাল হচ্ছে যদি 1600 টাকা কেজি ধরি, এটা কম বেশি জাস্ট একটা ডাটা ধরেছি, তাহলে হচ্ছে আপনার এত টাকা। তাহলে দেখেন একটা আলোচনা থেকে, এইটা 40 মিনিটের একটা আলোচনা থেকে আমরা কি শিখলাম এখন, কত কি লাগবে এবং কয় কেজি কয় টাকা। এখন দেখেন এইভাবে আমরা আমাদের কোর্সের প্রত্যেকটা কেবল ক্যালকুলেশন থেকে শুরু করে এই যে আলোচনা যে আপনার সোহেল যেন ভাই একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ আপনি কি এই যে যেগুলো দেখাচ্ছেন এগুলো কি আপনার কোর্স যারা করবে ওদেরকে প্রোভাইড করবেন? হ্যাঁ সব দিয়ে দিই ভাই এখানে। মানে আমরা তো আসলে কোর্স করাই শুধু আপনাদের সাথে সম্পর্ক রাখার জন্য, মানে টাকার জন্য আমরা ট্রেনিং করাই না। মানে এখানে দেখেন আমি জানি কিছু মানে যে অলমোস্ট আপনার এখানে সিনিয়র পার্সন আছে, এখন আপনার ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার আছেন বা ইঞ্জিনিয়ার হিসেবে কেউ জয়েন করবে, আমাদের কাছে ইনভার্টার নেবেন, সাবস্টেশন নেবেন, মেশিন নেবেন, এটার জন্য এই আপনাদের সাথে রাত জায়গা আমার হচ্ছে এই মানে কেউ তো স্বার্থ ছাড়া কাজ করবে না। না ঠিক আর আছে। এই যে প্রোভাইড না, আপনাকে আর একটা আমি জিনিস দেখাই, আপনার এখানে এই জিনিসগুলো নিয়ে যেহেতু আমি কাজ করতেছি, আমার কাছে গোছানো আছে এতটুকুই, আমি অনেক কিছু জানি, আমি কোনো দিন আমি বলি না আমি কিছুই জানি না। এটা কি হয় যে যেমন বাসবার ক্যালকুলেশন, বিবিটি ক্যালকুলেশন, আর্থিং ক্যালকুলেশন, আইডিএমটি রিলে ক্যালকুলেশন, সকল এগুলা ধরেন এই যে একটা এই জিনিসটা আরো পরিবেটি তৈরি করতেছে জুনিয়রদের জন্য, আপনাদের জন্য না। আচ্ছা, এই যে এইচআরসি ফিউজ টিউজ যে যে লাগে সবগুলো কি আপনি কোর্সের ভিতরে রাখছেন অফলাইনে? অলমোস্ট অনেক অনেক কিছুই চলে আসে ভাই, একবার ড্রপ আউট ফিজ থেকে ধরি আমি, ঠিক আছে। এই যে সাব স্টেশন ধরেন, সাব স্টেশনে কি কি ডকুমেন্টস লাগে, ট্রান্সফরমার লেআউটটা কিভাবে, ট্রান্সফরমারের চারিদিকে কতটুকু জায়গা থাকবে, উপরে থাকবে কতটুকু, সেটা আমরা শেখাই। আচ্ছা, এইটা কি রেফারেন্স কি কোনগুলা, বিএনবিসি, আরএসসি, এনএফপিএস 70 সবগুলো নাকি কোন একটা, মানে কোন রেফারেন্স গুলো রেখেছেন আর কি আমরা আমাদেরকে শেখানোর জন্য? শোনেন, আপনি ইন্ডাস্ট্রিতে জব করেন নাকি মঞ্জু ভাই? না না না, আমি ইন্ডাস্ট্রিতে জব করি না, কখনো আচ্ছা করিও নাই। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে জব করলে যেটা হয়, বিএনবিসি তো বাংলাদেশের গাইডলাইন, বিএনবিসি কে হুম ফলো করতেই হবে, এটাকে আপনি ডিনাই করতে পারবেন না, নাহলে আপনাকে হুম ফাঁসিয়ে দিব আমরা, ঠিক আছে। হুম তো হুম বিএনবিসি কে রেফারেন্স ধরে আপনার হুম এনএসসি আর আইএসসি আর হচ্ছে এনএফপি, হুম এরা মনে করেন এনএফপিএ, দুই চাচাতো মামাতো ভাই, বুঝছেন। ওই এনএসসি থেকে এনএফপিএ বানাইছে আর কি। ওরাই হ্যাঁ, নীতি হ্যাঁ। নির্ধারক বা হচ্ছে সিনিয়র পার্সন, মানে ওরাই হচ্ছে আমেরিকান, ইউরোপ, মানে ভালো ভালো কান্ট্রি গুলো এগুলো নিয়ে একটা হুম। সংস্থা আমাদের সবার। আইসি তো সারা ওয়ার্ল্ডের। তো ওই বিষয়টা হচ্ছে আরেকটা আছে বিএস, ব্রিটিশ ব্রিটিশ হ্যাঁ কোড, ব্রিটিশ, বিএস 767। না সব কথা পাওয়ারফুল হচ্ছে এনএসসি আর আইসি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আর এনএফপি হচ্ছে যেহেতু আপনার ওরা দেশে ওই দেশগুলো যেহেতু উন্নত মানে রিসার্চ করে, এটা গবেষণা করে। এখন ইন্ডাস্ট্রি গুলো
আপনার চালানোর জন্য আমরা কি এনএফপি এর কে ফলো করতে হয়। বিএনবিসি মানে পারফেক্ট না আর কি। কেমন? আচ্ছা। বিএনবিসি দেখবেন যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। আচ্ছা কোন তো বিল্ডিং কোড কেন হলো, এটা ফ্যাক্টরি কোড কেন হলো না? একটু ধারণা মানে পাওয়া যায়? আপনার 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং এই কথাগুলা বলে, এত মিটার। ওনার হুম। ইন্ডাস্ট্রি নিয়ে কথাই বলতে পারে না বিএনবিসি। না, ওদের বিএনবিসি কোডের ভিতরে ইন্ডাস্ট্রি নাই, ওই বিল্ডিং কোড নিয়েই আলোচনা করছে, রেসিডেন্সিয়াল দেখেন কমার্শিয়াল মানে এগুলাই। কতটা আমরা অধপতন ইঞ্জিনিয়ার হিসাবে। মানে আমাকে হুম। অনেকে জুনিয়ররা বলে যে স্যার ওই রেসিডেন্সিয়াল বিল্ডিং নিয়ে কাজ করলে কেমন, আমি তো ওখানে যাই না। ইঞ্জিনিয়ারদের আসলে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কাজটা কি ভাই বলেন তো, লাইট ফ্যান অন অফ করা ছাড়া ওখানে কাজটা কি? ওখানে কোন কাজ আছে বলেন? 10 তলা বিল্ডিং এ মনে করেন বা 20 তলা বিল্ডিং আমি ইঞ্জিনিয়ার, ওখানে কামটা কি আমার? ওখানে কোন ইঞ্জিনিয়ারিং কোন কাজ আছে? নাই। আপনি আসলে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং কাজ যদি করতে চান তাহলে আপনাকে ইন্ডাস্ট্রিতে আসতে হবে। ইন্ডাস্ট্রি, তাহলে ইন্ডাস্ট্রি নিয়ে বিএনপিসি কথাই বলতে পারে না, তাহলে এই গাইডলাইন নিয়ে আপনি কতটুকু আগাতে পারবেন? এখন ডিনাই তো করতে পারবেন না আবার, যেহেতু এটা বাংলাদেশের একটা আপনার গ্যাজেটভুক্ত একটা গাইডলাইন, ঠিক আছে? তো তখন কি করতে হয়, বিএনবিসির কাছে আসতো। আর বিএনবিসি কিছু কিছু জায়গাতে এত বেশি নিয়ে রাখছে ডাটা যে ওটা নিতে গেলে কোম্পানি ফলো নিয়ে যাবে, আর কিছু কিছু জায়গাতে এত কম নিয়ে রাখছে যেটা ওটা করলে আপনার ফল্ট করবে। সেই জন্য কি করতে হয় যে আপনার প্রথমে আপনাকে বিএনবিসি একটু ফলো করতে হবে। বিএনবিসি আবার মজার বিষয় শোনেন, বিএনবিসি আবার বলে দিচ্ছে, ওই জায়গাটা আমি আসতাম যে মনে করেন অনেক কিছু বলছে, এটা করবেন সেটা করবেন, তারপর বিএনবিসি প্রথমে গাইডলাইনে বলছে বইয়ের যে এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার যদি কোনো সিদ্ধান্ত নেয় আর যদি সঠিক হয় সেটাও আপনি ফলো করতে পারেন। ওরা বলে দিচ্ছে, এটা বিএনবিসি 2-3 পেজের প্রথম পেজে আছে। তারপর আরেকটা বলতেছে, এটা হাস্যকর, এটা হ্যাঁ হাস্যকর। ঠিক না? তো হ্যাঁ। এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার দ্বারস্থ হতে বলতেছে। আরেকটা বলতেছে কি, যে মনে করেন এই বললো সেই বললো অনেক কিছু বলছে, বলার পর এখানে ছোট্ট করে বলছে যে আপনি এনএফপিএ 780 কে ফলো করেন। কথা বুঝছেন? মানে হুম। ওনার কাছে যে সাফিসিয়েন্ট ডাটা নাই, অন্য গাইডলাইনে যাওয়া যে আপনার জন্য বৈধ হয়ে গেছে, এটা কিন্তু বলে দিচ্ছে। এটা এটা আপনি আমি দেখাই দিই আপনাকে একটু। যেমন আপনি বিএনবিসি কে ফলো করে, মানে এটা তো চ্যালেঞ্জের কিছু নাই ভাই। হ্যাঁ, এটা তো আমাদের গাইডলাইন, আপনাকে তো বুঝতে হবে যে অ্যানালিসিস করার মতো তো সোর্সিং আমাদের বাংলাদেশে কম, ঠিক না? তো এটা কিছু করার নাই। এই যে দেখেন, আমি এলপিসি এখানে আসতাম যদিও, যে এখানে এখানে বলছে যে এত পার্টে লাইটিং এ, হ্যাঁ, এনএফপিএস 780। এখানে বলেন তো কোন জায়গাতে বলছে যে অ্যালুমিনিয়াম নিয়ে আপনি করতে পারবেন, দেখাতে পারবেন কেউ? আমি পাইনি এই পর্যন্ত। উনি বলছে কপারের কথা, তো কপার ছাড়া কি এলপিএস ডিজাইন হবে না? মজার বিষয় না এটা? আপনার যেমন কেমিক্যাল কোম্পানি গুলোতে একদম ডিরেক্ট সাজেশন দেয় যে আপনি এখানে অ্যালুমিনিয়াম দিয়ে করবেন, নাহলে কালো হয়ে যায়, অনেক সমস্যা হয়, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে বলে দিচ্ছে যে আপনি ফলো করেন একে, কাকে? এনএফপি কে। তো সেই জন্য গাইডলাইন গুলো, এটা আমাদেরও কিছু করার নাই আসলে। এত বাংলাদেশে তো ফান্ড নাই, এগুলো অ্যানালিসিস করতে গেলে তো অনেক অ্যানালিসিস করতে হয়, অনেক বড় একটা টিম কাজ করতে হয়। বাংলাদেশ তো এই দেখেন উনি বলে দিচ্ছে যে আপনি ফলো করেন একে 780 এখানে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে কি, অ্যালুমিনিয়ামের কোনো কথাই বলে না, তাহলে আপনি কি করবেন? তাহলে কি অ্যালুমিনিয়াম দিয়ে করবেন না? সেজন্য এনএফপিএ কে ফলো করতে পারেন। বিএনবিসি তে কিছু ডাটা নিয়ে আমরা এলপিএস ডিজাইন করি বা অন্য সোর্স গুলো, এভাবেই আমরা কাজ করি। হ্যাঁ, তারপর কিছু ডাটা আপনাকে আমি যেহেতু এখানে আসছি, ডাটা যেমন ট্রান্সফরমারের, যে বিভিন্ন সোর্স থেকে আমরা নেওয়ার পরে কোন পার্টটা কি, ধরেন এখানে 143 পেজ কেটে রাখছে, এই যে 54 পেজ ইলেকট্রিক্যালের জন্য যে বিষয়গুলো থাকে। তারপর এলপিএস ডিজাইনের জন্য 9 পেজ কেটে রাখছি। তারপর হচ্ছে আপনার এই যে কেবল ক্যালকুলেশনের জন্য এখানে অল্প কিছু আছে। তারপর সাবস্টেশনের জন্য ডাটা কই জানো, সাবস্টেশনের এই সাবস্টেশনের লেআউট থেকে শুরু করে এখানে কোথায় কি হবে, এই 2-3টা যে ইগুলো আছে, এই ডাটাগুলো আপনাদেরকে একবার না যতবার লাইফ টাইম দেব, যে কোথায় কোনটা বসবে বিভিন্ন থেকে। তারপর হচ্ছে সাবস্টেশন লেআউট কিভাবে বলছে, তারপর হচ্ছে আপনার লোড বিয়ারিং থেকে শুরু করে বিএনবিসি, এনএফপিএ আর হচ্ছে বিটিসি স্ট্যান্ডার্ড, এই 3-4টাকে ফলো করে যেখানে যেটা দেওয়া যেভাবে ওটাই আমরা কাজ করি। সরি, হ্যাঁ, এই যে যে মনে করেন এই যে কোথায় কি বিএনবিসি কি বলছে, এনএফপিএ কি বলছে, এভাবে কম্পারিজন করে আমরা আগাই। এই যে এটা এভাবে, মানে এ মনে করেন এখানে কত 7টা পেজের যদি আপনি পড়েন, তো মোটামুটি আপনার সাবস্টেশনের মধ্যে স্ট্যান্ডার্ড যে রুলস রেগুলেশন গুলো আপনাদের পরিচয় হয়ে যাবে। এখন বইগুলো তো সবাই আর পড়তে পারে না,
তারপর ডেস্ক গাইডলাইন। এই আমাদের কাছে ইকুইপমেন্ট নাকি যে ডকুমেন্টস গুলো আছে আপনাদেরকে একবার না, আপনি কোর্স করে লাইফ টাইম। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের এই কোর্স গুলো সবগুলো রেকর্ডেড থাকে, এবং আমাদের ওয়েবসাইটে আমরা এটা নিয়ে কাজ করতেছি যে মনে করেন 20টা ক্লাসই দিয়ে রাখবো, সব পিডিএফ দিয়ে রাখবো। আপনার মোবাইল বা ল্যাপটপে রাখারও দরকার না, আপনাকে একটা কোড দিব, ওই কোড সার্চ করলে আপনি লাইফ টাইমে এগুলো দেখতে পাবেন। কেমন? ইভেন ওই রেকর্ড গুলো আপনি দেখতে পারবেন। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ওই আপনার কোর্সের ভিতরে ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক্যাল সিস্টেমের সবকিছুই তো কাভার্ড, আপনার এলপিএস আবার টেলপিএস যা আছে, হ্যাঁ, আর্থিং, এলপিএস, সবকিছু। হ্যাঁ, অলমোস্ট। এবং এটা হচ্ছে আরইসি অ্যাকর্ডের গাইডলাইন্স অনুযায়ী, মানে আপনার রাইট। কোর্স শিখে কেউ যদি ডিজাইন করে সে অডিট ফেস করতে পারবে আরইসির, অডিট আটকাবে ফেস না। করার জন্য, এবং শুধু শুধু শুনেন আর এসে না, এটা তো আর এসে একটা মানে মানুষকে বোঝানোর জন্য। আমি এমন হুম, ভাবে তৈরি করি বা আলোচনা করি যে প্রথমে আপনি ভুলে যাবেন যে আর এসি নামে কোনো কিছু বা অডিট নামে কিছু নাই। প্রথমে যেটা আমি শিখাই ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড, বুঝেন। আর হুম, আরএসসির সাথে এনএফটি এর সাথে আপনি যেটা মিলে যায়, যে ওরা যেভাবে চায় যে সেটা আমি বলি। ধরেন আপনি শুধু যদি আরএসসি বা নিরাপন অনুযায়ী শিখেন তাহলে একটা বিপদ আছে। কি বিপদ? ধরেন আপনি হুম, হক বিস্কিট বা হচ্ছে ফার্মাসিউটিক্যালে আপনি গিয়েছেন, ফার্মাসিউটিক্যালে কিছু নিয়ম চেঞ্জ হবে, কিন্তু ইলেকট্রিক্যালের যেটা কোর, যে জায়গাটা, ওটা কিন্তু সব জায়গায় সমান। ভাইয়া বুঝতেছেন? মানে হুম, আমি আবারও বলতেছি যে আরএসি বা নিরাপন বা অন্যান্য গাইডলাইন কোনো স্ট্যান্ডার্ড গাইডলাইন বা কোনো ভ্যালু দেওয়ার তাদের ক্ষমতা নাই। ওরা কি করেছে, ওনাদের সুবিধা বলতে হাই স্ট্যান্ডার্ডটা নেওয়ার জন্য অ্যানালাইসিস করে একটা ভ্যালু ধরেছে, এতটুকু আর কিছু না। হুম। ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি আরো আলোচনার বিষয় আছে, আমরা কি কি আলোচনা করে একটু দেখেন। আমরা প্রথমে একটু পরিচয় পর্ব সারি, তারপর হচ্ছে কেবল ক্যালকুলেশন, এসটি এবং এলটি দ্বিতীয় ক্লাস। তৃতীয় ক্লাস হচ্ছে সার্কিট ব্রেকার, আর এসি নিরাপন, বিএনবিসি, এনএফপি, আইএসি, এনএসি স্ট্যান্ডার্ড অনুযায়ী। ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, বাস বার সাইজ এবং ওয়েট ক্যালকুলেশন, বিবিটি এবং ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, আর্থিং সিলেকশন ক্যালকুলেশন 7 নাম্বার। ভিসিবি, আইডিএমটি, রিলে, সাবস্টেশন, মানে সবই তো সাবস্টেশন আলাদা একটু পার্ট নিয়ে আলোচনা করি। 4টা ক্লাস হয় আমাদের এই ক্লাসটার মধ্যে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অটোকে। তারপর হচ্ছে লাইটিং ক্যালকুলেশন, একটা রুমের ভিতরে কি কয়টা লাইট লাগবে, কিভাবে লাগবে, কোন স্ট্যান্ডার্ড লাগবে, সেটা নিয়ে আলোচনা করি। তারপর হচ্ছে আর্থিং লেআউট নিয়ে আলোচনা করি, লেআউট হচ্ছে আপনার সাথে চাই ডিরেক্টলি। এলপিএস এর 2টা ক্লাস কমপ্লিটলি ফুল হয়ে যায়। এসএলডি, ইএলডি, লোড টেবিল ক্যালকুলেশন নিয়ে আলোচনা হয়। আইপিএস, ইউপিএস এর ক্যালকুলেশন করা হয়। আর এসি নিরাপনের ডকুমেন্টস গুলো, রিকোয়ারমেন্ট গুলো কি, এটা আলাদাভাবে আবার আলোচনা করা হয়। মেনটেন্স এর ডকুমেন্টস গুলো নিয়ে আলোচনা করা হয়। ইলেকট্রিক্যাল টেস্ট গুলো আসলে কি কি করতে হয় বা ন্যায় ফ্যাক্টরিতে সেটা। ইএলআর মানে হচ্ছে আর্থ লিকেজ রিলে একটা ক্লাস অ্যাড করা হয়েছে। সিভি আপডেট, অ্যাপ্লিকেশন প্রসিডিউর, কিভাবে অ্যাপ্লাই করবে, এই জিনিসগুলো আলোচনা করি। মানে আপনার এই কোর্সটাকে, ভাই আমি দীর্ঘদিন চাকরি করেছি ইন্ডাস্ট্রিতে, চাকরি করার ফলে যেটা আমি ফিল করেছি যে একটা ইঞ্জিনিয়ার উদায় দৌড়াদৌড়ি করে। দেখুন, মনে করেন আমাদের যদি আপনি এর কথা বলেন, টাকার কথা বলেন, আমাদের ইলেকট্রিক্যাল আলাদা একটা কোর্সই আছে, তাহলে এখানে আমি 4টা, এখানে প্রয়োজনটা কি? মানে শুধু এই কোর্সটা করে জুনিয়র বা সিনিয়র মানে মোটামুটি আপনার বুক ফুল নিয়ে উনি অডিট ফেস করতে পারবে এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবে। এখানে অল ডকুমেন্টস পিডিএফ দিই, ডেইলি ক্লাস রেকর্ড দেবো, অফলাইন ক্লাস করার সুযোগ আছে। আমাদের এখানে একটা সাবস্টেশন আছে, প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবে। অনলাইনে যে সার্টিফিকেট দিয়ে আমরা অনলাইন অফলাইন, সেটা অনলাইন সার্টিফিকেট ভেরিফিকেশন করতে পারবে। সাপোর্ট আমরা এখানে আছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইফ টাইম সাপোর্ট পাবে। সাজেশন হচ্ছে আমাদের এখানে ডুয়েট, বুয়েট এবং হচ্ছে আরো এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার যারা আমরা আছি, তাদের সাথে যে কোনো বিষয়ে আপনি ভাই হিসেবে পরামর্শ এবং হচ্ছে এটা এটা আমরা দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের আপনার মডিউল, আমাদের কোর্স মডিউল হচ্ছে এটা। ঠিক আছে, এই সিভিলের তো হচ্ছে দেখি না ভাই, কিছু। সাবস্টেশনের ধরেন আপনি যখন ক্লাস করাবেন, প্র্যাকটিসটা কি কত ভোল্টেজ লেভেল পর্যন্ত, কেভিএ পর্যন্ত, সরি ভোল্টেজ বলছি, কত হ্যাঁ। কেভিএ লেভেল পর্যন্ত সাধারণত আমরা প্র্যাকটিস করব ক্লাসে? মানে 2000, 2500? ভোল্টেজ তো ফ্যাক্ট না ভাইয়া, আপনি সাবস্টেশনের না মধ্যে না যে না, ভোল্টেজ আমি ভুলে বলছি, ভোল্টেজ মানে হ্যাঁ, ইয়াটা, অ্যাপারেন্ট পাওয়ারটা, 2000 কেভিএ বা 2000 2500 কেভিএ। 3000, এটা কোনো ভ্যালু নাই। আপনার যে পার্ট আচ্ছা। গুলো আছে, ধরেন একটা সাবস্টেশন পার্টে কি কি আছে,
ঠিক আছে? হুম হুম এই পার্টগুলো প্রত্যেকটা বিষয় যেন আপনি বুঝেন এবং জানেন, হ্যাঁ, তাহলে তো এনাফ। আপনি পাওয়ার তো আপনার সূত্র তো ফেলে দেবেন, আপনি যা হওয়ার তাই হবে, ওটা নিয়ে আপনার না টেনশন না ঠিক করার আছে, মানে একটা তো একটা অ্যাসাইনমেন্ট বা একটা লাইভ কোর্স, মানে লাইভ একটা প্রজেক্টের আমরা যদি একটা করি, না। তাহলে তো ধরেন আপনি যদি চেক করেন যে কারটা হয়েছে কারটা হয় নাই, তার আগে যদি আপনি একটা দেখান যে একটা 2500 কেভিএ সাবস্টেশনে এই ইকুইপমেন্ট লাগে, তারপর আপনি আমাদের 3000 কেভিএ দিয়ে দিলেন বা 2000 কেভিএ করতে না, দিলেন, এইখানে কি তাহলে হয়, অ্যাসেসমেন্ট গুলো এখানে সিনিয়র জুনিয়র সবাই থাকে। আর আমি হুম সবসময় আপনাদেরকে, যারা আমাদের সাথে অ্যাড হয়, আমি পার্টিসিপেন্ট বলি, এখানে ছাত্র বলার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো জাস্ট নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম এটা। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল বা হচ্ছে আমাদের কাছে অনেক প্রজেক্ট আছে, সেগুলো দিই। আর আপনি অ্যানালাইসিস করে হোমওয়ার্ক কিছু দিই। কিন্তু এখানে মানে কেন পারলেন না, হলো না, এরকম কোনো কিছু বিষয় এখন পর্যন্ত হ্যাঁ, আমি বলি না, ঠিক এই আছে? আপনি যেটা বলছেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনারা কোনো একটা ক্লায়েন্টকে সাবমিট করছেন টোটাল একটা প্রজেক্টের ডিজাইন, এরকম যদি 3-4টা স্যাম্পল দেন যেগুলো সাবমিশনে গেছে এবং অ্যাকুরেট আছে, ওইগুলো দেখেও দেখা যাচ্ছে যে যারা ক্লাস করতেছে ওরা অনেক নলেজ গ্যাদার করতে পারে জি, অ্যাকুরেটলি। যেমন দেখেন এই যে সিকোয়েন্স, ইনকাম, এসটি মিটার, প্যানেল, বিসিবি, ট্রান্সফরমার, এলটি প্যানেল, পিএফআই, একটা এই ছোট্ট একটা সিকোয়েন্স সাজিয়ে রাখছেন। তারপরে কি হচ্ছে দেখেন, এই ট্রান্সফরমারটা একটা রুম, যে সিকোয়েন্স, এই যে পোল থেকে আমার মিটারে আসলো, বিসিবিতে আসবে, ট্রান্সফরমার আসবে, ট্রান্সফর এলটি যাবে, পিএফআই যাবে, এমডিএফ কোর্স টিভি যাবে, কি কথা মেসেজ যাবে। বললেন? হ্যাঁ, তো এখন বিষয়টা কি হয় দেখেন, এখানে কিন্তু অনেক খেলা আছে, যে ট্রান্সফরমার চারিদিকে কতটুকু জায়গা থাকবে, এনভায়রনমেন্ট কোথায় থাকবে, এই পাশে ডিভিডি সামনে কতটুকু জায়গা থাকবে, পিছনে কতটুকু থাকবে, সামনে এই যে অ্যানালিসিস গুলা, এইগুলা ধরে 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 আলোচনা করি এবং রেফারেন্স ভ্যালু দিই। এখন এগুলো যখন আপনি সবই জানবেন, কথা আমার বুঝেন, তখন আপনার কাছে হুম হুম প্রজেক্ট করা ভাই হুম খুব কঠিন কাজ না। হ্যাঁ, তারপর হচ্ছে পিএফআই টিএফআই থেকে শুরু করে সবকিছু যখন আপনার কাছে ডাটা থাকবে, আর আমাদের কাছে কিছু শিখলেন, নিজে আপনি একটু দৌড়াদৌড়ি করলেন আপনার কাছে, এবং হিউজ পরিমাণ ডাটা এখানে দেখছেন যে এই যতগুলো ডাটা আমি দেখাচ্ছি আপনাকে, সবগুলো মানে প্রতিদিন ক্লাসের পরে আমরা দিয়ে দিই আপনাকে, মানে সাথে সাথে দিই। এবং হুম শুধু এটা যে মনে করেন হারিয়ে গেছে দিবেন না, নাই, যদি মনে করেন যে ফার্স্ট, যদি মনে করেন আজকে এই কোর্স করে আমি 4 বছর থেকে আর এসে এই কোর্সটা, আর আমাদের ট্রেনিং করে আমরা 2015 সাল থেকে, আপনি যদি 2015 সালের পার্টিসিপেন্ট আমার হয়ে থাকেন, তাও হুম হুম। আপনাকে আমি এখন চাওয়া মাত্র দেবেন চাল, ঠিক আছে? স্যার এটাই হচ্ছে আমার ক্লাস। স্যার আমি চাচ্ছি পোস্টটা যে থেকে কি আমরা প্রজেক্টের ডিএকিউ বা আদার যে আমাদের মার্কেটিং সাইডের যে কাজগুলো করতে হয় বা ক্লায়েন্ট হ্যান্ডেল এইরকম কোনো কোনো আলাদা কোনো ইয়ে আছে? মানে আবার বলবেন ভাইয়া, একটু কষ্ট করে, আপনার আমি কথাটা বলতে আমি বুঝতে চাচ্ছিলাম পারলাম। যে এই কোর্সটাতে কি আমাদের প্রজেক্টের ডিএকিউ কিভাবে বের করতে হয় বা আমাদের প্রজেক্টের বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আমরা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি, কোন ব্র্যান্ড কিরকম কি এগুলা নিয়ে কোনো আলোচনা হবে? না, আপনি বিউটিও করতে পারবেন বলতে কি, যেমন এই যে বাসবার আপনি দেখলেন যে কয় কেজি বাসবার লাগবে, কয় টাকা লাগবে, এগুলো দেখে তো আপনাকে কেবল প্রত্যেকটা নিতে হয়। এখন ওরকম মার্কেটিং টাইপের এখানে কোনো কিছু নাই, টেকনিক্যাল ডাটা গুলো এখানে দেওয়া। ওকে, দেখেন এই যে আজকে একটা ক্লাস নিয়েছিলাম আপনাদের এখানে, যে একটা ক্লাসের পর আমি যে ডাটা গুলো দিয়েছি, এই যে আজকে এটা দাও, ঠিক আছে, এই যে 8টা সাথে এটা গ্রুপ, এই সব ডাটা গুলো এভাবে আমরা র ফাইল আপনাদের দিয়ে দিই। এখানে কোনো আমাদের লুকোচুরি নাই যে ডাটা গুলো দিলে আপনারা কি করবেন, আমরা যা ইচ্ছা তা করেন আপনাদের ডাটা, ঠিক আছে, বিক্রি ছাড়া সবকিছু আপনাদের জন্য বলুন। যে অনেকে আছে যে এগুলো জমায় আবার 200 টাকা 100 টাকা করে বিক্রি করে, ঠিক আছে, এটা ছাড়া। আচ্ছা যাই হোক, তারপর ভোল্টেজ ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন আমরা আলোচনা করি, যে ইন পয়েন্ট থেকে ইন থেকে আউট পর্যন্ত যে আমাদের কেবল বা বিভিন্ন এখানে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হয়, বিএনবিসি এনএফটি বিটিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী সেগুলো করতে হয়। তারপরে কি করতে হয়, লেআউট গুলা কিভাবে করবেন, ফ্যান কোথায় বসবে, লাইট কিভাবে বসবে, এগুলা আপনি যদি ওই ফিতা দিয়ে ম্যাপে করেন তাহলে হবে না। এটা আমরা ইলেকট্রিক্যাল ক্যালকুলেশন কিভাবে করবেন, কিভাবে মাপজোক দিবেন, সেটা আমরা দিই এই লেআউট গুলা করার জন্য। তারপর কি, ধরেন আমি শর্ট করতেছি এখন, যে আপনি ক্যালকুলেশন করে আপনি মনে করলেন যে এই রুমে আপনার 6টা লাইট লাগবে, তো 6টা লাইট আপনি কোথায় টাঙাবেন, আমরা কি করি, এখানে একটা দাও ওখানে একটা দাও, না, এটা একটা সিকোয়েন্স আছে, যে ধরেন এখানে 3টা লাইট হবে, এখানে 3 দিয়ে আপনার ভাগ দিতে হবে, এই যে আপনার লেন্থটা, তো
তাহলে একটা থেকে একটা দূরত্ব হবে, এটা এই পাশ কতটুকু হবে, আবার এটাকে দুইটা ভাগ দিতে হবে। তারপর দেখেন তাহলে 2.06 মিটার পেয়েছে তাহলে দিয়ে যাচ্ছে। হ্যাঁ। তারপর হচ্ছে 1 পয়েন্ট, তাহলে কি হয় একদমই সিকোয়েন্সলি বসবে। তারপর এটাকে কপি করে আপনি এখানে দিবেন। এখন এই পাশ থেকে এই পাশের দূরত্ব কতটুকু হবে, এটা হবে কত, এই লাইন থেকে এটা হবে কত, এটাকে আবার এটা কি করতে হবে, দুইটা ভাগ দিতে হবে, আবার এটাকে দুইটা ভাগ দিতে হবে, তাহলে হচ্ছে 0.92 পাবেন। তাহলে দেখেন এটা করলে মানে সুবিধাটা কি, এটা কেন করবো আমরা, প্রশ্ন হতে পারে। ধরেন এখানে একটা আপনার ওয়ার্কিং টেবিল আছে, এই ওয়ার্কিং টেবিলে অফিসে 300 লাখ করতে হবে, তো এখান থেকে আলো পাবেনি। আচ্ছা, এখানে যদি একটা টেবিল থাকে, ধরেন মধ্যখানে একটা টেবিল আছে, তাহলে এখান থেকে আলো পাবে, এখান থেকে আলো পাবে, এই সারফেক্সে আপনার ইকুয়ালি আমার অফিস রুমের জন্য 300 লাখ আলো থাকতে হবে। এটা কে বলছে, বিএনবিসি বলছে। এই ধরনের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার যেন সিকোয়েন্সলি সারফেক্সে ইকুয়ালি মানে আপনার লাইটটা আলো পাই, এটা হচ্ছে আমাদের ফোকাসিং বিষয়টা। এই জিনিসগুলো আমরা শিখাই প্রত্যেকটা বিষয় ধরে ধরে, ঠিক আছে। এসএলডি, এলপিএস ডিজাইন, এলপিএস এই বিল্ডিংটাতে এলপিএস প্রয়োজন কিনা, বিএনবিসি অনুযায়ী কি চাচ্ছে, এনএফপি অনুযায়ী। যেমন ধরেন আপনাদের যদি প্রশ্ন করি যে এটাতে আপনি এলপিএস আছে কিনা, কিভাবে বুঝবেন? এই বোঝার অর্থ হচ্ছে দুই ভাগ। বিএনবিসি অনুযায়ী রিস্ক অ্যাসেসমেন্ট করে যদি রিস্ক ইন্ডেক্স 40 হয় এই বিল্ডিংটাতে, তাহলে বলতেছে ওনারা বিএনবিসির ভাষায় যে এটাতে আপনার এলপিএস প্রয়োজন, বিএনবিসি বলতেছে। আবার এনএফপিএ কি বলতেছে যে দুইটা ডেটা দিচ্ছে, ওদের দুইটা ডাটা ম্যাটেরিয়াল, ক্লাস 1 আর হচ্ছে ক্লাস 2। এই আপনার এনএফপিএ এটা বলতেছে যে যদি আপনার হাইট, বিল্ডিং এর হাইট যদি 75 ফিট হয় বা 23 মিটার, তাহলে হচ্ছে ক্লাস 1 এর আপনার এই ম্যাটেরিয়াল লাগবে। আবার বলতেছে যদি 75 ফিটের বেশি হয়, তাহলে যে ক্লাস 2 এর ম্যাটেরিয়াল লাগবে। কথা বুঝা গেছে? এটা করে বিএনবিসি তে দুইটা ক্লাস, বিএনবিসি এবং এনএফপিএ নিয়ে আপনি দুইটা ক্লাসের পর যারা এখানে আছেন এলপিএস পারেন না, তারা যে কোনো ফ্যাক্টরির এবং মানে বিল্ডিং এর আপনারা এলপিএস ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। তারপরে থার্মোগ্রাফি, থার্মোগ্রাফি আপনি জানেন যে স্ক্যান করতে হয় প্রত্যেকটা ডিভাইস কোথায় কত হিট প্রডিউস হচ্ছে, এই মেশিন এই স্ক্যানার দ্বারা বোঝা যায়। তারপর হচ্ছে এটা একটা রিপোর্ট তৈরি করে রাখতে হয়, এটা 4টা স্টেজ আছে, কোন ক্যাটাগরিতে কোনটা পড়লো এটা হচ্ছে আপনার করতে হয়। এটা হচ্ছে থার্মোগ্রাফি, সার্ভে বা স্ক্যানার রিপোর্ট এভাবে করতে হয়। তারপর হচ্ছে কি ইনসুলেন্স রেজিস্ট্যান্ট টেস্ট। আপনারা জানেন আমাদের কেবল গুলা অনেকগুলো ফেজ একসাথে থাকে, এটার জন্য টেস্ট করতে হয়। এটা সর্বনিম্ন 5 মেগা ওহমের বেশি এই ব্যারিয়ারটা থাকতে হয়, ইনসুলেন্স রেজিস্ট্যান্স থাকতে হয় 5 মেগা ওহমের উপরে, মানে সর্বনিম্ন এটা। এই জিনিসগুলো এভাবে আপনার প্রত্যেকটা বিষয় ধরে ধরে শেখানো হয়।